হ্যালো, আসসালামু আলাইকুম। ক্লাস 8 কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা সবাই? একটু ছটপট আপুকে বলো সবকিছু শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। আর তোমাদের কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? ওকে, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো, তোমাদের কি অবস্থা আপুকে একটু কমেন্টে জানাও। ওকে, আকিব বলতেছে সে ভালো নাই। ভালো না থাকার কারণ কি? বৃত্তি পরীক্ষার কম সময় আছে, এর জন্য ভয় লাগছে ভিতর একটা। স্বাভাবিক, ভয় লাগাটা স্বাভাবিক, কিন্তু ভয় লাগাটা দূর করার উপায়গুলোও তোমার জানতে হবে। কি করতে হবে? টেনশনের থেকেও যে জিনিসটা তোমাকে উপকার করবে বৃত্তি পেতে, সেটা হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। কোন স্ট্র্যাটেজিতে পড়তে হবে সেগুলো জানার জন্য তো ক্লাসগুলো আছে। তো সেরকমই আজকে তোমাদের সায়েন্সের আরেকটা ক্লাস, যেখানে আমরা তোমাদের বাকি যে দুইটা অধ্যায়, পৃথিবী, মহাকর্ষ এবং বর্তনীর দুইটা যে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে, সেই অধ্যায়ের উপর আমরা এমসিকিউ করব, শর্ট কোশ্চেন করব এবং একই সাথে আমরা সিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে? ওকে, ইয়েস, আমি একটু আগে আরেকটা লাইভে ছিলাম, তারপর দৌড়ি আপু চলে আসছি, কারণ আমার ক্লাস 8-এর সাথে ক্লাস আছে। ওকে, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা, কেমন আছো? আপুকে একটু ঝটপট জানাও। আমার পরিচয়টা দিব, অবশ্যই দিব। আগে একটু ফ্রেন্ডরা জয়েন করুক, বাকিরা জয়েন করুক, তারপর আমি আমার পরিচয় দিচ্ছি। এই পর্যন্ত অনেকগুলা ক্লাসই আমরা করে ফেলছি, রাইট? আজকে হচ্ছে তোমাদের বলা যেতে পারে চতুর্থ ক্লাস, বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার প্রস্তুতি। তো আজকের ক্লাসটাতে আমরা দুইটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে পৃথিবী মহাকর্ষ আর একটা হচ্ছে বর্তনী। তো খুব মনোযোগী হতে হবে, কোনো প্রকার স্প্যামিং করা যাবে না। ঠান্ডা মাথায় আপু যা যা বলি সেগুলো নোট করতে হবে, এবং আজকের ক্লাসে কিন্তু অনেক অনেক ক্যালকুলেশন করতে হবে। তো আপুর সাথে সাথে ক্লাসটাতে মনোযোগী হতে হবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। একটু ঝটপট আমরা জয়েন করি। আর কে কোথা থেকে জয়েন করছে একটু বলো। ওকে, অলরেডি বলে ফেলছে ত্রিশান। ওকে, সিলেট থেকে জয়েন করে ফেলছে। ওকে, সেরা। বাকিরা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো আছি, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। ক্লাস 8-এর ক্লাস অবশ্যই ভালো থাকবো। তোমরা কেমন আছো একটু বলো। ওকে, একজন বলতেছে আপু তাড়াতাড়ি শুরু করেন। অবশ্যই তাড়াতাড়ি শুরু করব, একটু ঝটপট বাকি ফ্রেন্ডদেরকে বলো ক্লাসটাতে জয়েন করে ফেলতে। ঠিক আছে? আর আজকের ক্লাসটা করার সময় খাতা কলম তো রাখবেই, সাথে আরেকটা জিনিস সাথে রাখতে হবে, সেটা হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে ঝটপট বসে পড়তে হবে আজকের ক্লাসটা করার জন্য। ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে। তো এই হচ্ছে আমার পরিচয় পর্ব। আমার পুরো নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা ফারুকী। পুরো নাম মনে রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট মনে রাখো প্রাপ্তি, আমাদের প্রাপ্তি আপু। আর আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটিতে। মাইক্রোবায়োলজি হচ্ছে এমন কিছু জিনিস যেগুলা খালি চোখে দেখা যায় না, কিন্তু প্রচণ্ড ক্ষতি করে। তো তোমাদের পরীক্ষাতেও যেন এই যে ছোটো ছোটো ভুল করো যেগুলো প্রচণ্ড ক্ষতি করে বসে, রাইট, সেসব সলভের জন্যই আজকের ক্লাস এবং বিগত কয়েকদিন ধরেই ক্লাসগুলো হচ্ছে। ওকে, তো চলো শুরু করি। সপ্তম অধ্যায়ের প্রথম এমসিকিউ। আমরা সবাই রেডি তো? রেডি নাকি একটু বলো আগে আপুকে, বলো কমেন্টে, বলো যে আপু আমরা একদম রেডি, সব কিছু নিয়ে রেডি। রেডি? ওকে, অনেকেই অনেক দূর থেকে জয়েন করতে করেছো, যেমন দেখতে পাচ্ছি সুমাইয়াকে, আরো অনেককে। রেডি? ওকে, রেডি রেডি, সেরা। প্রথম এমসিকিউটা কি বলছে? মহাবিশ্বের যে কোনো দুটি কণার মধ্যাকার আকর্ষণ বল। আমরা দুইটা কনসেপ্ট নিয়ে খুবই কনফিউজড হয়ে যাই। এক নাম্বার হচ্ছে মহাকর্ষ, আর দুই নাম্বার হচ্ছে অভিকর্ষ। মহাকর্ষ শব্দটা এসেছে, দেখো এখানে একটা শব্দ আছে, মহাকর্ষ শব্দটার দিকে তুমি খেয়াল করো, মহা। তার মানে মহাকর্ষ এমন শব্দকে, মানে জিনিসটাকে বোঝাচ্ছে যেটাতে আসলে কি কানেক্টেড বলো তো? মহাবিশ্ব। মহাবিশ্ব। তাহলে মহাকর্ষ মনে রাখা খুবই সহজ। এই মহাবিশ্ব মানে পুরো যা যা যত দূর তোমার চোখ যাচ্ছে সেই পর্যন্ত যা কিছু আছে সব কিছুর মধ্যে, দুইটা বস্তুর মধ্যে যে অ্যাট্রাকশন
বা একে অপরের দিকে চলে আসা, আকর্ষণ করার যে বল সেটাকে আমরা বলে থাকি মহাকর্ষ। আর অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে তুমি পৃথিবীর কথা শুধু চিন্তা করবা, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণটা সেটাকে আমরা বলে থাকি অভিকর্ষ। কনসেপ্টটা ক্লিয়ার রাখো, এটা অনেক অনেক দিন পর্যন্ত এই টপিক নিয়ে পড়াশোনা করতে হবে, এখনই ক্লিয়ার করে ফেললো। মহাকর্ষ মানে মহাবিশ্বের সব কিছুর মধ্যে যে আকর্ষণ, অভিকর্ষ মানে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে অভিকর্ষ বলি। আমার এখানে কি বলছে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলকে আমরা কি বলি? সেটার অ্যান্সার কি হবে? অবশ্যই মহাকর্ষ বল। ওকে, এরপরে আসি নিউটনের সূত্র। এই নিউটনের সূত্র কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। মনে রাখবো কিভাবে? নিউটনের সূত্রের দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার কথা তিনি বলছিলেন এই যে আকর্ষণ বলটা সেটা আসলে আসে দুইটা বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক শব্দটার মানে কি? এই প্রশ্নটা অনেকেরই মাথায় এখনো আসছে। জিনিসটা হচ্ছে তোমার মেইন সূত্রটা আমরা কিভাবে লিখি? এফ জি, এটাকে আমরা কি বলি? মহাকর্ষীয় ধ্রুবক। এটা এমন একটা ধ্রুবক যেটা যে কোনো জায়গায় যাও না কেন এর মান একই থাকবে। সেটা কত? সেই মানটা একটু আমাকে কমেন্টে জানাও তো দেখি, কারা কারা জির মানটা পুরোপুরি বলতে পারে। দেখি জিনিয়াসদের খুঁজছি, দেখি কারা কারা এই জির মানটা পুরোপুরি বলতে পারে। হ্যাঁ, দুয়ের অ্যান্সার তো পেয়ে গেছি, ঠিক আছে, বাট একটু আপুকে জানান। ক্যাপিটাল জি, স্মল জি না, ক্যাপিটাল জি, এই জি। তোমরা যে জির মানটা দিচ্ছ সেটা অন্য। এই যে আকিবকে দেখতে পাচ্ছি একদম কারেক্ট অ্যান্সার দিছে। সেটা কত তোমার বলো তো? 6.67 ইন্টু 10⁻⁻28 এবং একই সাথে আমাদের যে এককগুলো আছে সেগুলোও কিন্তু লিখে দিতে হবে। -11, সরি দাঁড়াও একটু মুছে ফেলি এখান দিক দিয়ে। ওকে, -11 নিউটন এইটা হচ্ছে আমাদের পুরো জির মানটা। 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার পার গ্রাম, এভাবে আমাদের লিখতে হয়। ওকে ওকে, লিখেছি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখবো এখানে m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার হয়ে থাকে। সূত্র থেকে আমরা সবসময় মনে রাখবো এখানে দুইটা সম্পর্ক আসে। এক হচ্ছে এফ এর সাথে এই দুইটার সম্পর্ক, আরেকটা আসে এই এফ এর সাথে তোমার এই ডির সম্পর্ক। যে জিনিসটা তোমার দুইটা কন্ডিশনের মধ্যে এফ এর মান যখন বাড়ে এই m1 এবং m2-র মানটাও একই হারে বাড়ে। এর জন্য কি বলা হয়? যে এই বলটার মানটা তোমার দুইটা গুণফলের সমানুপাতিক। তার মানে কি? তোমার বল যত বাড়বে এই দুইটার গুণফলের মানও ঠিক তত হারে বাড়বে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা জিনিসটা? আর আরেকটা সম্পর্ক কি আছে? আরেকটা সম্পর্ক হচ্ছে এফ এর সাথে ডি। সেটা হচ্ছে এটা যদি বাড়ে তাহলে আরেকটা কমবে। ডির মান যদি বাড়ে তাহলে এফ এর মান কমবে, আবার এফ এর মান বাড়লে ডির মান কমবে। কিন্তু দুইটা ভরের গুণফলের সাথে তুমি যদি এফ এর সম্পর্কটা চিন্তা করো, এফও যত বাড়বে m1 m2-র মানটাও বাড়তেছে। m1 m2 কি? দুইটা ভরের গুণফলের মান। গুণফলের মান তোমার বলের কি হচ্ছে? সমানুপাতিক। আর দূরত্বের কি হচ্ছে? ব্যস্তানুপাতিক। এই থামস আপ দিয়ে মনে রাখবো, ঠিক আছে? এইটুকু লাইন থেকে অনেক অনেক তোমার প্রশ্ন চলে আসে, ঠিক আছে? ডি কি? আচ্ছা, ডি কি জিজ্ঞেস করতেছো? ডি কে আমরা বলি ইংরেজিতে ডিস্টেন্স, যেটাকে বাংলায় বলে দূরত্ব, আর এম কে ইংলিশে বলে ম্যাস, যার মানে হচ্ছে ভর, ঠিক আছে? ক্লিয়ার? যখন তোমার বল বাড়বে দুইটা ভরের গুণফলও বাড়বে। যদি তোমার বল বাড়ে দূরত্ব নিচের দিকে যাবে, তার মানে কমে যাচ্ছে। এই কমে যাওয়াটাকে আমরা কি বলি? ব্যস্তানুপাতিক। আর সমানুপাতিক মানে কি? একই হারে বাড়া। আর ব্যস্তানুপাতিক মানে কি? একটা বাড়বে তো একটা কমবে। ওকে, কারেক্ট অ্যান্সার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার হবে তোমার 2 নাম্বার।
ওকে, সরি 1 নাম্বার কারেক্ট অ্যান্সার হবে এ। মহাকর্ষ সূত্র অনুসারে, এই যে প্রশ্ন চলে আসছে, কি ব্যাপার ইরেজার কাজ করে না কেন? ওকে, যেটা হচ্ছে তোমার কি বলছে, মহাকর্ষ সূত্র অনুসারে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বস্তুদ্বয়ের, ওকে, থামস আপের জিনিস কি বুঝোনি? ওকে আরেকবার শোনো, এই প্রশ্নটা সলভ করলেই হয়ে যাবে। দেখো কি বলছে, মহাকর্ষ সূত্র অনুসারে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি দ্বিগুণ করি তাহলে বলের মান কি হবে? আপু কি বলছি, যখন এফ বাড়বে m1 এবং m2 যে গুণফল এই দুইটাও কি একই হারে বাড়বে, রাইট? বল বাড়লো, m1 m2 ও বাড়লো, কিন্তু বল যখন বাড়ে ডিটা কি হয়, নিচের দিকে যায়। তার মানে কি উল্টা কাহিনী ঘটে। এই উল্টা কোণটাকে আমরা কি বলি? ব্যস্তানুপাতিক বলি। ওকে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? তোমার এইটার গুণফল যদি 2 হয় তাহলে এটারটাও কি হবে? 2 হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? দ্বিগুণ। এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক অনেক এমসিকিউ আসবে, বৃত্তি বার্ষিক সবকিছুতেই পাওয়ার কথা। তোমার যখন বলবে বলের সাথে ভরের সম্পর্ক, বল যতটুকু বাড়বে ভরও ততটুকুই বাড়বে। যদি দূরত্বের কনসেপ্ট আসে, বল যতটুকু বাড়বে দূরত্ব ঠিক ততখানি কমবে, ঠিক আছে? কিন্তু তারও দ্বিগুণ কমে, সেটার একটা এমসিকিউ আছে, আমরা দেখব। এই দেখো, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 4 গুণ, তার মানে ডি তোমার 4 হয়েছে, তাহলে তাদের আকর্ষণ বলের মান কত হবে? আপু কি বলছি, এফ যখন বাড়ে ডি ঠিক তত হারে কমে, কিন্তু এই ডি কমারও একটা পরিমাণ আছে। সেই পরিমাণটা কি? তুমি যদি একটু সূত্রটা, আমরা যে একটু আগে সূত্রটা দেখলাম, দেখো তো কি হয়। এই যে সূত্রটা, এই সূত্রটাতে দেখো তো ডির উপর কি আছে? একটা স্কোয়ার আছে না? তার মানে এটাই বোঝানো হচ্ছে যে তোমার দূরত্ব যখন 4 গুণ হবে তোমার বল কি হবে বলো তো? 1/16 হবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বুঝতে পারছি? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি 4 গুণ বাড়ে তাহলে তোমার বল কত গুণ কমবে? সেটা হচ্ছে 1/16। আবার যদি তোমার দূরত্ব 5 হইতো তখন তোমার এফ কি হয়ে যেত? 1/25। কেন? কারণ তোমার একে তো হচ্ছে সে কমে, কমা মানে কি 1/, অংশটা আসবে, আর কি বলছে বর্গ, তার মানে উপরে একটা স্কোয়ার বসবে। বুঝতে পারছি? হ্যাঁ, এটার অ্যান্সার হবে বি, 1/16। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমাদের? পারবো আমরা? আচ্ছা, এবার তোমাদেরকে কতগুলো আপু একটু দেখি, যাচাই করে যে কি অবস্থা। আসো, ওকে, তোমাদেরকে বললাম যে 1 নম্বরে ভরের গুণফল 12, তাহলে এফ কত? আর 2 নম্বরে দিলাম দূরত্ব 6 মিটার, তখন এফ কত? বলো। এটাকে মনে করে বললাম 12 গুণ, 12 না, শুধু 12 গুণ। তাহলে এফ এর মান কত হবে একটু বলো তো আপুকে। 1 নম্বর কনসেপ্টে যখন ভরের গুণফল 12 গুণ হচ্ছে তখন এফ কত, আরেকটাতে বলবা দূরত্ব 6 মিটার, তাহলে এফ কত? এক নাম্বার সবাই ঠিক বলতেছো, হ্যাঁ সেটা 12ই হবে। কারণ কি তোমার ভরের গুণফল যত বাড়বে বেগও তত বাড়বে, 12 মানে 12 গুণই বাড়বে। কিন্তু দূরত্বের এখানে কি হবে? এই যে এখন একটা কারেক্ট অ্যান্সার দেখলাম, সাইম বলছে, আর সবাই এখানে এফ এর কারেক্ট অ্যান্সার দিচ্ছে, কিন্তু দ্বিতীয়টার অ্যান্সারে ভুল হয়ে যাচ্ছে। কি হবে বলো তো? দ্বিতীয়টা আপু কি বলছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে কি 1/6, কিন্তু এই 6 এর উপর একটা স্কোয়ার হবে, তার মানে কি 1/36।
কমবে কিন্তু বর্গ হয়ে কমবে, ঠিক আছে? কমবে কিন্তু বর্গ হয়ে কমবে। যে এখন সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, জিনিসটা একটু বুঝতে হবে। তোমার যদি ভরের গুণফল বলে সেটাই বেগের গুণফল হবে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে কি হবে বলো তো? কমবে, কমবে, কমে তারপর কি হবে? স্কোয়ার হবে, মানে বর্গ হবে, সেটাই কি হবে? বেগের পরিমাণটা হবে। জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে আসি আমাদের পরের এমসিকিউতে। সেটা হচ্ছে 25 কেজি ও 30 কেজি ভরের দুটি বস্তু পরস্পর হতে 10 মিটার দূরে আছে, এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বল কি? সেটা আমরা জানি F সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। জি মানটা আমরা অলরেডি জানি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, তার সাথে m1 কত আসতেছে? 25, m2 35, এবং একই সাথে আমাদের কি আসতেছে? কি বলছে? এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান কত? হ্যাঁ, মধ্যবর্তী ক্রিয়াশীল বল এবং তাদের দূরত্ব হচ্ছে 10 এর হোল স্কোয়ার। আসো আমরা ক্যালকুলেশন করি সবাই। 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, ওকে, এটার অ্যান্সার আসবে তোমার 7.50 জি। তোমার এই জির ভ্যালুটা না বসালেও হবে, অনেক সময় দেখা যায় আমাদের ক্যালকুলেশন করতে গেলে অনেক প্রবলেম হয়, বিশেষ করে জির মানটা দিয়ে, যেহেতু 10 টু দি পাওয়ার -11, তো আমরা কি করব? আমরা জির মানটাকে জি হিসেবে রেখে দিলেও হবে। অনেক সময় সৃজনশীল প্রশ্ন তুমি এভাবে জির মানটা এভাবে রেখে দিলেই হয়। ইয়াস, কারেক্ট অ্যান্সার হচ্ছে 7.50 জি নিউটন। ভেরি সিম্পল, তুমি জাস্ট সূত্রটা, নিউটনের সূত্রটাই তোমার এই চ্যাপ্টারের মূল লক্ষ্য। এই চ্যাপ্টার থেকে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান কোথায় কি কি হচ্ছে, মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য, নিউটনের সূত্রটা, এবং লিফটের যে কাহিনীটা, যখন তুমি উপরে উঠো ভারী, নিচে নামলে হালকা, সমবেগে চললে নিজের ওজন, এই কনসেপ্টগুলো জাস্ট ক্লিয়ার রাখলেই তোমার হবে। ওকে, এরপরে আসি নিউটনের মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। ওকে, আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বলের মান বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি হবে কারেক্ট অ্যান্সার? দেখি বলো তো। 6 নাম্বার, এখানে কি বলছে? দূরত্বের বর্গের সমানুপাতিক। সমানুপাতিক কখনোই হবে না, আমরা কি জানি? সেটা হয় ব্যস্তানুপাতিক। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 1 ও 2। ওকে, এরপরে আসি আমাদের ঘ নাম্বার, আরেকটা সৃজনশীল প্রশ্নে। সেখানে কি লেখা? সেখানে বলা আছে যে এই যে সূত্রটা F সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখানে জিটা কি মহাকরীয় ধ্রুবক না সেখানে মহাকর্ষীয় হবে? হ্যাঁ, এখানে শব্দটাতে একটু ভুল আছে, এটা হবে মহাকর্ষীয়। মহাকর্ষীয় ধ্রুবক। ডি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব একদম ঠিক, এবং m1 m2 বস্তুদ্বয়ের ভর একদম ঠিক। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 3টাই। ক্লিয়ার? ওকে, এরপরে পি ও কিউ এর মধ্যাকার আকর্ষণ বল নির্ভর করে কিসের উপর? অর্থাৎ এখানে দুইটা বস্তু, একটা পি একটা কিউ, এই যে দুইটা বস্তু, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। আকর্ষণ বলটা কিসের উপর নির্ভর করে আমরা কি জানি? নিউটনের সূত্রটাই দেখো, ঘুরে ফিরে এমসিকিউ, যে কি ছিল? ভরের গুণফলের সমানুপাতিক, তার মানে ভরের উপর নির্ভরশীল। এবং আরেকটা লাইন কি ছিল? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আরেকটা কিসের উপর নির্ভরশীল? দূরত্বের। কিন্তু আমাদের এই সূত্রে কোথাও মাধ্যমে প্রকৃতি নিয়ে লেখা ছিল না, তাই কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। ওকে, এরপর আসি 9 নাম্বারটায়। কি বলছে? চিত্র হতে এই যে দেখো, পি একটা বস্তু, কিউ একটা বস্তু, পির ওজন তোমার এত গ্রাম, কিউ এর ওজন 40 গ্রাম। কি বলা হয়েছে? বস্তুর ভরের গুণফল যদি এত গ্রাম হয় হলে বলের কি পরিবর্তন হবে? ঠিক আছে, তোমাকে একটা কম্পেয়ার করতে বলছে, শুরুতে কত ছিল আর যখন বস্তুর ভরের গুণফল 3600 গ্রাম হচ্ছে তখন তোমার বলের পরিবর্তনটা কি হচ্ছে। প্রশ্নটা বুঝছি আমরা। দুইটা বল দেয়া, একটার ওজন 30, একটার ওজন 40, খুবই ভালো কথা। পরের প্রশ্নটাতে বলা হয়েছে যে
তোমার যদি ভরের গুণফলের মানটা 3600 গ্রাম হয়, তখন তোমার বলের পরিবর্তনটা কি হচ্ছে এটা আমরা কিভাবে বের করব? প্রথম কাজ হবে তোমার এই দুইটা বলের যে ভরটা দেওয়া আছে সেটার গুণফলটা বের করা। তাহলে আমরা বের করি। প্রথমে 40-এর সাথে 30-কে গুণ করলে কত আসে বলো তো? 1200 আসার কথা, 1200 গ্রাম। আর বর্তমানে দেয়া আছে কত? 3600 গ্রাম, তাই না? এখন দেওয়া আছে 3600 গ্রাম না? তোমার কাজ হবে এই যে 3600 গ্রাম পরিবর্তিতটার সাথে প্রথমে পাওয়া যে মানটা সেটাকে তুমি যদি ভাগ দাও কত হয়? হয় হচ্ছে তোমার 3। তাহলে কি হবে? অ্যান্সার 3 গুণ হবে। জিনিসটা বুঝতে পারছি? এই যাবতীয় প্রশ্ন যখন তোমাকে বলবে কম্পেয়ার করতে পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থা, প্রথম কাজ হবে পূর্বে যে দুইটা ভর ছিল সেটার একটা গুণফল বের করা, আর বর্তমানে যে গুণফলটা দেওয়া আছে সেটার সাথে আগেরটার ভাগ করলে তুমি পেয়ে যাবা যে কতটুকু পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে মূলত 3 গুণ। ক্লিয়ার? ওকে। কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে আমরা কি বলি? পৃথিবী আছে, তার মানে কি হবে? সেটা অভিকর্ষ, রাইট? এর পরেরটা কি বলছে? ওকে, নিচের কোনটি সঠিক? সূত্রগুলা দেখি আমরা একটু তাকাই। প্রথম সূত্রটা, আচ্ছা দেখি প্রথম সূত্রটাতে কি হয়। আমরা জানি জির সূত্র, তাই না? এখানে আমার দেওয়া আছে ডি স্কোয়ার সমান সমান GM ডিভাইডেড বাই জি। আমি জানি জির মান, তাহলে জির মানটা হলে কি হবে? জিটা যেহেতু এর সাথে ভাগাকার আছে, এই পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে? গুণ আকারে। আর ডি স্কোয়ারটা কি এরকম স্থান পরিবর্তন করবে না? আর এটাই কি জানি আমরা আসল সূত্রটা না, অভিকর্ষজ ত্বরণের GM ডিভাইডেড বাই স্কোয়ার। কারণ অভিকর্ষজ ত্বরণে বস্তুর ভরের কোনো প্রভাব থাকে না, মূলত যে মেইন ভরটা সেটা হচ্ছে কাজ করে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে এ, সেটা হচ্ছে ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই জি। বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? ওকে, এরপর আসি আমরা পরেরটাতে। মানে স্লাইডটা বহুত সমস্যা। ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তু, একটা বস্তু কি হয় বলো তো? তুমি যদি এই রিমোটটাকে বা এই পেনটাকে আমি যদি ঠাস করে ছেড়ে দিই, এটা নিচের দিকে পড়ে আসবে। পড়ে আসার সময় তার কিন্তু একটা বেগও থাকবে, সেই বেগটা নিয়ে বা যে ত্বরণটা নিয়ে সে কিন্তু নিচে পড়বে। এই যে কাহিনীটা, এটার সাথে কোন জিনিসটা আসে মূলত বলো তো? অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ আমরা কি জানি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান একদম ফিক্সড আছে যখন সে শুধুমাত্র ভূমির পৃষ্ঠে পড়বে। মনে করো এই বস্তুটাকে তুমি যদি ফেলে দাও, সে পড়তে পড়তে এই যে পৃথিবীর পৃষ্ঠে যতক্ষণ অবধি সে পড়লো এটারও একটা মান আছে, সেটাকে আমরা কত মান ধরি? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককগুলা খুব ভালো করে মনে রাখবে এই চ্যাপ্টারের, খুবই গুরুত্বপূর্ণ এককগুলা, পরীক্ষাতে অনেক অনেক বেশি আসে এই এককগুলা, তাই এগুলো একটু ভালো করে পড়বা। ওকে, এরপর আসি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি? ভরের একক কোনটা? ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এগুলো একদম বইয়ের বেসিক থেকে আসা প্রশ্ন, ঠিক আছে? ওকে, এরপর আসি বলের একক কোনটি? বলের একক আমরা জানি সেটা হচ্ছে নিউটন। এককগুলা খুব ভালো করে পড়বা, ঠিক আছে? এরপরে পৃথিবীর এবং চাঁদের মধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান কত? দেখো একটা পয়েন্ট আমরা সবসময় পড়ি না, চাঁদে নিয়ে গেলে সেটা 1/6 অংশ হয়ে যায়। এই কনসেপ্টটা তো আমরা জানি যে চাঁদে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর 1/6 অংশ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পৃথিবীতে মনে করো কোন একটা কিছুর ত্বরণ ছিল তোমার মনে করো 36, সেটাকে তুমি যদি, এটা ছিল মনে করো পৃথিবীতে 36, সেটাকে তুমি যদি চাঁদে নিয়ে যাও সেটা হয়ে যাবে কত? 36কে 6 দিয়ে ভাগ দিলে থাকে কত তোমার? 6, সেটা হয়ে যাবে। এই কনসেপ্টগুলো কিন্তু বুঝো অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা কিছুকে বা বস্তুকে পৃথিবী থেকে তুমি যদি চাঁদে নিয়ে যাও সেটার অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর 1/6 অংশ হয়ে থাকে, যেটা এখানে বলা হয়েছে। তাহলে সেটার কারেক্ট অ্যান্সার কি হবে? 6:1 হয়ে যাবে, ঠিক আছে? ওকে,
এরপরে আসি আমরা চাঁদে 1 কেজি, এই যে চলে আসছে, চাঁদে 1 কেজি বস্তুর ওজন কত হয়? চাঁদে 1 কেজি বস্তুকে তুমি যখন নিয়ে যাও, এটা একদম বইয়ের স্পষ্ট লাইন দেয়া আছে, 1/6 অংশ থেকেই তো বের করা হয়, কিন্তু তোমার একদম ফিক্সড একটা অ্যামাউন্ট আছে যে চাঁদে 1 কেজি ভরের বস্তুর ওজন তোমার হবে 1.63 নিউটন। এবং এখান থেকে কিন্তু অনেক অনেক এমসিকিউ আসে, তাই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। 1/63 নিউটন, এগুলো একদম বইয়ের হুবহু লাইন। ওকে, এরপর আসি বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়। এখানের ক্ষেত্রে আমাদের পৃথিবীর এই কনসেপ্টটা চিন্তা করতে হবে। এটা মনে করো পৃথিবী, এই পৃথিবীর সবচেয়ে বেশি দূরত্ব থাকবে কোন জায়গাটায় বলো তো? তার ঠিক মাঝ বরাবর, তাই তো। আর সবচেয়ে কম দূরত্ব কোথায় থাকবে? এই যে তার এই মাথার এবং তার পায়ের এই দুইটা অংশ। তাহলে তোমার যে কনসেপ্টটা মাথায় রাখতে হবে, ত্বরণের মান অর্থাৎ জি এর মান তোমার সবচেয়ে কম থাকবে এই বিষুবীয় অঞ্চলে, কারণ এটা একদম মাঝ বরাবর থাকে। ঠিক আছে, মাঝ বরাবর যে অংশ থাকবে সেখানে, সেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল, এবং বিষুবীয় অঞ্চলে তোমার ত্বরণের মানটা সবচেয়ে কম থাকে। কিন্তু তাহলে ত্বরণের মানটা কোথায় সবচেয়ে বেশি থাকবে? বেশি থাকবে মূলত তোমার এই মাথা এবং পৃথিবীর এই পায়ের অংশ, যেগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলে থাকি মেরু অঞ্চল। আর এইটাকে আমরা কি বলে থাকি? বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, মাথা এবং পায়ের যে দুইটা অংশ সেটাকে আমরা বলে থাকি মেরু অঞ্চল, আর মাঝ বরাবর যে অংশটা সেটাকে আমরা বলে থাকি তোমার বিষুবীয় অঞ্চল। এবং বিষুবীয় অঞ্চলে তোমার জির মানটা সবচেয়ে কম হয় এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। কেনই হবে না বলো তো? ওজন জিনিসটা আসলে কি? ওজন জিনিসটা হচ্ছে কোনো একটা কিছুকে তোমার নিজের দিকে টেনে নিয়ে আসা। এখন তুমি যদি এই যে এখানে থাকা অবস্থায় এখান থেকে যদি একটা বস্তুকে তুমি ফেলে দাও, এটা পড়তে যতটুকু না তোমার ত্বরণ ব্যয় হবে, সেটাকে যদি আরো উঁচু থেকে তুমি ফেলো, তোমার ত্বরণের পরিমাণটা কি আরো বেশি থাকবে না? কারণ তার দূরত্বটা কি অনেক বেশি না? এই কনসেপ্টটা মাথায় রাখবা। এই সূত্রটা আমরা জানি, রাইট? gm/d²। সেইভাবে মনে রাখবো। আর আরেকটা কনসেপ্ট আসে, তুমি যদি একদম ভূপৃষ্ঠের ভেতরে চলে যাও, সেই ক্ষেত্রে তোমার জির মান কত হবে? সেই ক্ষেত্রে তোমার জির মান হবে একদম 0। ঠিক আছে আপু? একটু আচ্ছা দেখো, জিনিসটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীর মাঝের যে অংশটা সেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। এটা তুমি যদি একটা বৃত্ত আঁকো, আমরা অবশ্যই বৃত্ত আঁকা জানি, বৃত্তের ব্যাস কোনটা? কেন্দ্র বরাবর যে ব্যাসার্ধটা যাচ্ছে, দুইটা অংশকে যোগ করে আমরা ব্যাসটা পাই। পৃথিবীর ব্যাস বরাবর যে অঞ্চলটা সেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চল। এবং এই বিষুবীয় অঞ্চলে তোমার জির যে মানটা, অভিকর্ষজ ত্বরণের মানটা কম থাকে। তাহলে বেশি থাকে কোথায়? বেশি থাকে তোমার উপরের অংশগুলাতে, মানে মেরু অঞ্চলগুলাতে। ক্লিয়ার? মেরু অঞ্চলে কেন বেশি হবে না বলো তো? তোমাকে একটু আগে আমি কি বুঝালাম? যদি জিনিসটাকে তুমি এত উঁচু থেকে ফেলো, তোমার ত্বরণ যতটা না কাজ করবে, এখান থেকে এটুকুতে ফেললে তো আরো বেশি কাজ করবে। সেই কনসেপ্টটা হিসেবে মনে রাখো, ঠিক আছে? ওকে, এরপর আসি আরেকটা, ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনের কি পরিবর্তন হবে? দেখে আপুকে বলো, সমান হবে, কম হবে, বেশি হবে, নাকি 1/6 অংশ হবে? উপরে যাচ্ছ, কি হবে? কম হবে বস্তুর ওজনটা। তুমি যতই উপরে যাও দেখবা অনেক সময় খারাপ লাগে। শরীর কেন খারাপ লাগে? সেই টাইমে আমাদের ওয়েটটা কি হয়? তুলনামূলকভাবে একটু কমতে থাকে, সেই কারণে। ওকে, এরপরে আসি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? এটা আপু মাত্রই বসে, দেখি কারা কারা এটার কারেক্ট অ্যান্সার দিতে পারে। ওকে, এটার অ্যান্সার হবে ডি। ভেরি গুড। এরপরে আসি, লিফট যখন সমবেগে উপরের দিকে উঠে তখন লিফটের আরোহীর অনুভূত ওজন কেমন হয়? লিফটের অনেকগুলা কনসেপ্ট আছে। লিফট, মনে করে এটা একটা লিফট, এই লিফটটা যখন নিচ থেকে উপরে যাচ্ছে
তোমার নিজের তো একটা ত্বরণ আছে, সেই সাথে তোমার নিচের পৃথিবীর বা লিফটের যে একটা অভিকর্ষজ ত্বরণ সেটাও তোমার সাথে যুক্ত হয়ে যায়, এবং তখন সেটা হয়ে যায় a+g। এবং তার জন্য আমরা যখন উপরের দিকে উঠি তখন আমাদের একটু ভারী মনে হয়। লিফটে তুমি যখন চলাচল করবা তুমি দেখবা লিফট যখন উপরে ওঠে একটু হেভি মনে হয় যে লিফটটা অনেক ভারী হয়ে গেছে। ঠিক আছে, কেন এটা হয় বলো তো? কারণ তোমার সেই ক্ষেত্রে তোমার ত্বরণের সাথে পৃথিবীর পৃষ্ঠ বা লিফটের আরেকটা ত্বরণ তোমার সাথে যুক্ত হয়ে যায় এবং মানটা হয়ে যায় a+g, এবং সেই কারণে তোমার ভার মনে হয়। আবার তুমি যখন নিচে নামতে থাকো লিফট থেকে, তুমি যখন নিচের দিকে নামতে থাকো তুমি দেখবা তোমার একটু হালকা মনে হয়। কেন বলো তো? সেই সময় একটা ত্বরণ মাইনাস হয়ে যায়, শুধু লিফটের ত্বরণ বা তোমার একটা ত্বরণ কাজ করে, আরেকটা যে ত্বরণ ছিল সেটা আর কাজ করে না ওভাবে, এবং তা তুলনামূলকভাবে কম কাজ করে। আরেকটা কনসেপ্ট হচ্ছে তুমি লিফট দিয়ে যখন সমবেগে যাচ্ছ তখন কিন্তু শুধুমাত্র তোমার ত্বরণটাই অনুভূত হবে, অন্য কোনো কিছু অনুভূত হবে না। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? অপরিবর্তিত হয়। তোমার যে ওয়েট, তোমার যে ত্বরণ সেটাই তুমি ফিল করবা। ঠিক আছে, যেহেতু সবার অনেকেই বসো, অনেকের একটু প্রবলেম হচ্ছে, তাই আমি শুরু থেকে আবার এমসিকিউগুলো আরেকবার গো থ্রু করে দেখাই দিচ্ছি। ঠিক আছে, ক্লাসে শুরু থেকে মনোযোগী হতে হবে। প্রথম এমসিকিউটা সলভ করার সময় আমি বলছি মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে পার্থক্য কি। মহাকর্ষ মানে যখন মহাবিশ্বের দুইটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করবে সেটা মহাকর্ষ, আর পৃথিবীর যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে বলে থাকি অভিকর্ষ। এরপর নিউটনের মহাকর্ষীয় সূত্রটা আমরা শিখছি, যেটা সূত্রটা কি ছিল? F g m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এখান থেকে আপু একটা কথাই বলছিলাম, দেখো এফ এর সাথে এই যে এফ এর সাথে m1 এবং m2 একদম একই লেভেল অনুযায়ী আছে, দেখো দুইটাই উপরে। তার মানে কি তোমার m1 এবং m2 বলতে কি বোঝানো হচ্ছে? সেটা হচ্ছে ভরের গুণফল। ভরের গুণফল তোমার যত বাড়বে তোমার বলও তত বাড়বে, ভরের গুণফলের মান যত কমবে বলও তত কমবে, এর একই সাথে বাড়ে একই সাথে কমে। এই জিনিসটাকেই বলা হয় সমানুপাতিক, সমান সমান আকারে বৃদ্ধি পাওয়া বা সমান সমান আকারে কমে যাওয়া। আরেকটা কনসেপ্ট কি বলছি আপু? দেখো এফ উপরে ডি নিচে, তার মানে কি এরা আগেই উল্টাপাল্টা ভাবে তৈরি। তার মানে তোমার এফ এর পরিমাণ যত বাড়বে তোমার দূরত্ব তার কমবে তো কমবে, বর্গ হয়ে কমবে। মানে তোমার বল যদি 2 গুণ বাড়ে বা তোমার দূরত্ব যদি 2 গুণ বাড়ে তোমার বল হয়ে যাবে 1/4। কারণ আপু কি বলছি? কমবে তো কমবে, ঠিক আছে, 4 থেকে 1/4 অবশ্যই কম, এই জিনিসটা আমরা বুঝি। এইটার কনসেপ্ট তো ক্লিয়ার আছে, 4 আর 1/4 এর মধ্যে পার্থক্য জানি তো, জানি, ভেরি গুড। তাহলে দেখো কি হচ্ছে, তোমার দূরত্ব যদি 4 বাড়ে তাহলে তোমার বলের পরিমাণটা কি হবে? 1/4 হবে, ঠিক আছে, কিন্তু 4-এর উপর একটা কে বসবে? 4-এর উপর একটা 2 বসবে। এটাকে আমরা কি বলে থাকি বলো তো? স্কয়ার বলে থাকি। এবং আরেকটা ভাষাটাকে আমরা কি বলি? বর্গ। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কমা। কতটুকু কমা? কতটুকু কমা? তোমার দ্বিগুণ হয়ে কমতেছে, বর্গ হয়ে বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে একটা বাড়বে তো একটা কমবে। ওকে, আচ্ছা। ক্যালকুলেটর অনেক জায়গায় তোমাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে দেয় না, তাই চেষ্টা করবা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করা। আর জির মানটা নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের অপশনগুলোতে দেখবা জি এভাবে দেওয়া থাকে যে 4.5 জি, এরকম একটা অবস্থায়। ঠিক আছে, যেমন একটু আগে আমরা একটা এমসিকিউ সলভ করলাম না, এই যে দেখো এই এমসিকিউটা দেখো, সবগুলোতে জির মানটা দিচ্ছে, তোমার কিন্তু জি মানটা ক্যালকুলেট করা লাগতেছে না। তুমি জাস্ট তোমার যে সূত্র জানো m1 এবং m2 এবং d স্কয়ারের মানটা বসে এফ এর মানটা বের করে ফেলবা, এটাই। ওকে, এরপরে আসি হচ্ছে, এগুলা তো খুবই সহজ, সবগুলাই ছিল নিউটনের সূত্র থেকে। নিউটনের সূত্র জানা মানে তুমি সব জেনে গেছো। ওকে, এরপর একটা কনসেপ্ট ছিল, আচ্ছা এই প্রশ্নটা একটু ছিল যে তোমার পরিবর্তন বা কম্পেয়ার করতে বলতেছে, কোনটায় বেশি কোনটায় কম, বা কতটুকু বাড়তেছে বা কতটুকু কমতেছে। এগুলা করার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে
যে তোমার দুইটা বস্তুর যে ভর থাকবে সেই দুইটার গুণফল করতে হবে, এবং তোমার প্রশ্নে যে গুণফলটা দেওয়া পরবর্তী সময় এই দুইটাকে তুমি যদি ভাগ দাও তাহলেই তুমি পেয়ে যাবা কত গুণ বাড়তেছে নাকি কত গুণ কমতেছে। ভেরি সিম্পল। 30 আর 40কে গুণ করলে তুমি পেয়েছিলা 1200, তোমার প্রশ্নে দেওয়া আছে 3600, তাহলে 3600কে 1200 দিয়ে তুমি যখন ভাগ দিচ্ছ তুমি পেয়ে যাচ্ছ 3। তার মানে কি 3 গুণ বৃদ্ধি পাচ্ছে বা 3 গুণ পরিবর্তন হচ্ছে। খুবই সিম্পল। আচ্ছা, এরপরে তোমাদের প্রশ্ন করছিলাম যে হচ্ছে জি নিয়ে। জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটার সূত্রটা আমরা জানি gm ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই যে gm ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এদের মধ্যে একটা কন্ডিশন আছে। পৃথিবীটা আমাদের একটু কমলা লেবুর মতো, এই কমলা লেবুর পৃথিবীর মাঝের যে অংশটা, ঠিক আছে, পৃথিবীটা যদি তুমি একটু চিন্তা করো, এটা একটা পৃথিবী, এই যে পৃথিবী, এই পৃথিবীর যে মাঝের যে অংশটা এটাকে আমরা বলে থাকি বিষুবীয় অঞ্চল। একদম ব্যাস বরাবর যে অঞ্চল সেটাকে বলি বিষুবীয় অঞ্চল। আর তার ঠিক উপরে এবং তার ঠিক নিচে যে দুইটা অংশ সেটাকে আমরা বলে থাকি মেরু অঞ্চল। এবং তুমি যদি চিন্তা করো এই কনসেপ্টটাই, যে এই সূত্রটাতে ডি এর সাথে জির একটা সম্পর্ক রয়েছে, এই দুইটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, পৃথিবীর ভর সব জায়গাতেই সেম, জির মানও সেম। পরিবর্তনটা কে আনতেছে এই জির ক্ষেত্রে? ডি। ডির পানটা কি হচ্ছে বলো তো? ক্লাস কি করতেছি আমরা? ক্লাস করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। যারা বৃত্তি পরীক্ষা দিবা তাদের তো আরও মনোযোগী হয়ে ক্লাসটা করতে হবে। তোমাদের সায়েন্সে অনেক সমস্যার, সময়ও বেশি নাই, তো একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করি, ঠিক আছে? আর যারা স্প্যামিং করছি, কারোটা একদমই ঠিক হচ্ছে না, তোমার জন্য তোমার বাকি যে ফ্রেন্ডরা যারা পড়াশোনা করছে বা মনোযোগী ক্লাসে তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে, তো এই কাজটা আমরা করব না, ঠিক আছে? যে জিনিসটা বলছিলাম আপু, জি সমান সমান gm ডিভাইডেড বাই ডি স্কোয়ার, জির সাথে ডির একটা খুব ভালো সম্পর্ক আছে, এবং সম্পর্কটা কি, জির যে মানটা সেটা বিষুবীয় অঞ্চল, যেখানে তোমার ডির মানটা কি বলো তো অনেক বেশি আসে না? তোমার ডির মানটা মানে কি বুঝাচ্ছি আপু? ব্যাসার্ধটা। এই ব্যাসার্ধটা তুমি দেখো তো এইখান থেকে এই পর্যন্ত কি অনেক বেশি না? এখান থেকে তোমার 10, এই সূত্রে তুমি যদি 10 বসাও, 10-এর স্কোয়ার করলে 100, আর উপরে যা মান আছে মনে করো উপরে তোমার এই দুইটার গুণফল আসলো 5, তুমি 5কে 100 দিয়ে ভাগ দিয়ে আমাকে বলো তো কত আসে? আর মনে করো এই যে 5কে 100 দিয়ে ভাগ দিয়ে কত আসে সেটা জানো। আর আরেকটা কি বললাম, এই যে মেরু অঞ্চলের দিকে তাকাও, এই অঞ্চলগুলার ব্যাসার্ধ তোমাকে বললাম 5। তাহলে এই ক্ষেত্রেও 5কে এই 5-এর স্কোয়ার করলে নিচে আসে 25। ভাগ দিয়ে আপুকে জানাও তো কোনটা বেশি কোনটা কম? এটাকে বলি এ, এটাকে বলি বি। তারপর তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে যে বিষুবীয় আর মেরুতে কেন বেশি বা কেন কম। কে বড়? অবশ্যই এটা বড়। তার মানে কি, তার পরিমাণটা কি হবে বলো তো? কি হচ্ছে? এই জায়গার মানটা আমার বেশি আসতেছে না, জির মানটা, এখানে আমার জির মানটা বেশি আসতেছে না এখানের থেকে। বুঝতে পারছি আমরা কেন মেরু অঞ্চলে বিষুবীয়র মান বেশি, কেন বিষুবীয় অঞ্চলে কেন জির মান কম, এবং মেরু অঞ্চলে কেন জির মান বেশি আমরা বুঝতে পারছি। মেরু অঞ্চলে জির মান কমের কারণ হচ্ছে তোমার ব্যাসার্ধটা তুলনামূলকভাবে ছোট, ডি স্কোয়ার করলে সেই মানটাও আসে ছোট, এবং তোমার পারফেক্ট একটা মান আসে। কিন্তু তুমি যদি এই জায়গার দিকে তাকাও সেই ক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। 20 হবে না আপু, ভাগ করতেছি তো। ওকে, বুঝতে পারছি। এরপর আসি তোমাদের 13 নাম্বার এমসিকিউ। ওকে, আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি? এগুলো বইয়ের আন্তর্জাতিক এককের একটা চার্ট বা সুন্দর মতো তোমাদের কনসেপ্টটা লেখা আছে, ভর, ওজন কি, কোনটার কি পার্থক্য, এই জিনিসগুলো খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? কি হবে কারেক্ট অ্যান্সার? কিলোগ্রাম। সিম্পল। আর চাঁদ এবং এটা তো আপু বলেই দিছি যে তোমাদের চাঁদে যখন কোনো বস্তুকে নিয়ে যাও সেটা হয়ে যায় 1/6 অংশ পৃথিবী, সে অনুযায়ী ভাগের অ্যান্সারটা চলে আসবে, ভাগ করলেই তোমার চলে আসবে অ্যান্সারগুলা।
ওকে, আচ্ছা এরপরে আমরা একটু আমাদের শর্ট প্রশ্নগুলা দেখি। প্রথমটা কি বলছে, নিউটনের সূত্রটি লিখো এবং ব্যাখ্যা করো। খুবই সিম্পল, যে মহাবিশ্বের দুটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, যে আকর্ষণ বলের মাধ্যমে সেটা কি হয়, দূরত্বের গুণফলের সমানুপাতিক এবং ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের মূলত ব্যস্তানুপাতিক। তারপর কি তুমি এই চিত্রটাকে দিতে পারো চাইলে, সিম্পল। তারপরে আসি, অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড বলতে আসলে কি বোঝায়? ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা আসলে কি বলতো? ভূপৃষ্ঠে যখন কোনো একটা বস্তু পড়ে, বেগের যে পরিবর্তন হয়, মনে করো এখানে তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, একটু নিচে নামলে সেটা হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড, আবার একটু পর তোমার হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। এই যে বেগের যে একটা পরিবর্তন হচ্ছে এবং বেগের হারটা যে বাড়তেছে, সেটাকে আমরা কি বলে? সেটাকে আমরা বলে থাকি অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি ভর এবং ওজনের সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ। ভর, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, ভর কি পরিবর্তনশীল নাকি ওজন পরিবর্তনশীল? আচ্ছা, স্লাইডের ব্যাপারটা নিয়ে তোমাদের অনেকেরই অনেক কনফিউশন আছে, আপু বলে দিই। স্লাইডটা হচ্ছে তোমরা মানে আজকে ক্লাসটা করলে পরের দিনের মধ্যেই তোমরা ওয়েবসাইটে তোমাদের স্লাইডটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমাদের স্লাইডটা, এই যে ক্লাস স্লাইড বা তোমাদের যে সিকিউ প্রশ্নগুলোর যে উত্তরগুলোর জন্য লেকচার শিট, সব কিছু তোমরা কিন্তু মানে আগামীকাল পেয়ে যাবে। যেহেতু ক্লাসটা আজকে করছো, কালকের মধ্যেই তোমরা সব কিছু পেয়ে যাবে অ্যাপে। ওকে ওকে, ওজন পরিবর্তনশীল, একদম ঠিক। ভর হলো কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ যা কি হয়, অপরিবর্তিত। পৃথিবীতেও যা, চাঁদেও যা, মঙ্গলেও তা, সূর্যের কাছে গেলেও একই থাকবে। কিন্তু ওজনটা কি হয়, ওজনটা পরিবর্তনশীল। ঠিক আছে, ওজনটা এক এক জায়গায় এক এক রকম হবে। যেমন চাঁদে একটা বস্তুর ওজন দেখা যাবে অন্য রকম আসবে। এই জিনিসটাই হচ্ছে ভর এবং ওজনের মূল পার্থক্য। ভর অপরিবর্তনশীল, ওজন পরিবর্তনশীল। এরপরে আসি আমাদের পরের প্রশ্ন, নির্দিষ্ট বস্তুর ওজন স্থানভেদে পরিবর্তনশীল হলেও সেটির ভর অপরিবর্তিত থাকে। কেন থাকে? তুমি দেখো, যে পরিমাণ অণু বা পরমাণু দিয়ে গঠিত, কারণটা কি, তোমার ভরটা কি, যে পরিমাণ অণু বা পরমাণু দিয়ে তোমার একটা বস্তু গঠিত, তার সংখ্যা বা যতগুলা যুক্ত হয়ে থাকে, তাদের যে গুণফল সেটা কখনোই পরিবর্তন হবে না। তোমার হাতটাকে কেটে যদি এখানে দেখা হয় একই হবে, চাঁদে গেলেও একই হবে, কারণ তোমার হাতের মধ্যে যতগুলা অণু বা পরমাণু একে অপরের সাথে যুক্ত হয়ে পুরো অঙ্গাণুটা গঠন করেছে, তার মান কিন্তু সব জায়গাতে একই রকম থাকবে। কোন অ্যাপ? 10 মিনিট অ্যাপ, বিপ্লব। ঠিক আছে, ওকে। এরপরে ওজনের দিকে যদি তুমি তাকাই, আমরা ওজনের একটা সূত্র আমরা শিখছি ইতিমধ্যে, রাইট? আমরা ওজনের এই সূত্রটা সম্পর্কে কি জানি? W = mg, এটা তো আমাদের জানার কথা। W হচ্ছে ওয়েট বা ওজন, এটা তো আমরা জানি। যে W = mg। তাহলে দেখো তো, এই যে W এর সাথে কার সম্পর্ক দেখতে পাচ্ছি? জির। W সূত্রে জি আছে, এবং জির মানটা কি এক এক জায়গায় এক এক রকম হয়ে যায় না? বিষুবীয় অঞ্চলে গেলে একরকম, মেরু অঞ্চলে গেলে একরকম, পৃথিবীর চূড়ায় গেলে একরকম, আবার সমুদ্রের তলে গেলে আরেক রকম। তাহলে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে না, তাই না? পরিবর্তনটা তো হচ্ছে। তাহলে ওজন পরিবর্তনশীল কেন? কারণ ওজনের সাথে তোমার অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক আছে, কিন্তু ভরের মধ্যে এরকম কোনো কিছুর সম্পর্ক নেই। সেখানে আমার একটা বস্তু যতগুলা অণু বা পরমাণু নিয়ে গঠিত, সেটাই শুধুমাত্র চিন্তার বিষয়, অন্য কোনো কিছু যেখানে আমরা চিন্তা করি না। এর জন্য ভর সব জায়গাতেই অপরিবর্তনশীল, কিন্তু ওজন পরিবর্তনশীল। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার কিনা একটু আপুকে জানাও। ক্লিয়ার। ওকে, কেন দেখা যাবে না? ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপু।
ডাব্লিউ সমান সমান এমজি। আপু কি বলছি, এমজি কেন বলো তো? সেটা হচ্ছে তোমার ওয়েট যে সূত্রটা, আমরা ওজন যখন চিন্তা করি সেটার সাথে আমার অভিকর্ষজ ত্বরণ সম্পর্কিত। আমার অভিকর্ষজ ত্বরণের মানটা কিন্তু পরিবর্তনশীল হয়, মেরু অঞ্চলে একরকম, বিষুবীয় অঞ্চলে একরকম। এবং আমার জির মানটা যেহেতু পরিবর্তনশীল, জির সাথে যেহেতু ওজন আছে, তাই ওজনটাও কি হবে, পরিবর্তনশীল। ভরের কথা তুমি যদি চিন্তা করো, ভর তৈরি হয় মূলত সেটার মধ্যে কতগুলো অণু আছে বা কতগুলো পরমাণু আছে সেগুলোর সমষ্টি, সেখানে পরিবর্তনের কোনো চিন্তাই আসে না। চিন্তাটা কার ক্ষেত্রে আসে, ওজনের ক্ষেত্রে, কারণ ওজনে ডাব্লিউ সমান সমান এমজি, জি আছে, জির মান পরিবর্তনশীল, মেরুতে একরকম, বিষুবীয়তে আরেক রকম। ওকে, আচ্ছা এরপরে আসি হচ্ছে পৃথিবীর মেরু অঞ্চলে জি এর মান কেন বেশি হয়? আপু অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, সেখানে কি হয়, যেই ডিটা সেটার মানটা তুলনামূলকভাবে কম, এবং এই কারণে কি বলতো, তোমার জির মানটা সেখানে বেশি হয়। আপু একটু আগে একটু উদাহরণ দিয়ে দেখাই দিলাম না, যে মেরু অঞ্চলে 5, বিষুবীয় অঞ্চলে 10, সেই ক্ষেত্রে আমরা পরিবর্তনটা দেখছি। তাহলে এই প্রশ্নটা আসলে আমরা অবশ্যই অ্যান্সার করতে পারবো। বিষুবীয় অঞ্চলে ওজন, বস্তুর ওজন কম কেন? ওই একইভাবে ওখানে আর এর মানটা তুলনামূলকভাবে বেশি, তাই কি হয়, ব্যস্তানুপাতিক যেহেতু আরও মানটা কমে যায়। ওকে, মুক্তভাবে পড়ন্ত লিফটে কোনো ব্যক্তি নিজেকে ওজনহীন মনে করেন কেন? কেন? সেটা হচ্ছে যদি লিফটের ভারবাহী কেবল বা তার ছিঁড়ে যায়, আরোহী সহ নিচের দিকে মুক্তভাবে পড়ে, এবং যখন সে মুক্তভাবে পড়ে তার কি বলতো, তার দড়িতে, এই যে লিফট দেখবা একটা দড়ি দিয়ে মূলত টেনে তোলা হয়, আবার ঠিক ওই দড়িটা বেয়ে বেয়েই সে নিচে নামে। তাহলে দেখা যায় সে যখন পড়ছে তখন তার উপর লিফটের যে দড়ি যখন ঠাস করে পড়তে থাকে, তখন লিফটের যে দড়ি সেখানে কোনো টান থাকে না। টান মানে কি, ওই যে টেনে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা আর থাকে না, এবং সেই কারণে আমাদের মনে হয় আমাদের ভেতরে কোনো ওয়েটই নাই। ঠিক আছে, আমাদের ভেতরে কোনো ওয়েটই নেই। এইটাই হচ্ছে মূল কারণ, যখন আমরা লিফট ছিঁড়ে নিচে পড়ি তখন কেন আমাদের ওজনহীন মনে হয়, সেটা হচ্ছে আমাদের যে লিফটের দড়ির যে টান বলটা, সেই টান বলটা আর থাকে না। টান মানে হচ্ছে আকর্ষণ করে উপরে নিয়ে যাওয়া বা নিচে নিয়ে আসা, সেইটা আর কাজ করে না সেই ক্ষেত্রে। ওকে, এবার একটা সিকিউ করি। তৌসিফ একটি আম গাছে ঢিল ছুঁড়লে 500 গ্রাম ভরের একটি আম মাটিতে পড়লো। খুবই ভালো কথা। এরপরে কি বলা হয়েছে, তৌসিফ হতে 20 মিটার দূরে দাঁড়িয়ে জাইদ ঘটনাটি দেখলো। তৌসিফ ও জাইদের ভর যথাক্রমে 35 এবং 40 কেজি। প্রথম ঘটনাটাতে কি বলছে, মহাকর্ষ কি, মহাকর্ষ কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা মহাকর্ষ বলি। কোনো বস্তু নিচের দিকে পড়ে কেন, অবশ্যই তার উপর একটা আকর্ষণ বল কাজ করে। সেই আকর্ষণ বলের জন্য একটা বস্তু মূলত মাটির দিকে পড়ে, কারণ যত উপরে যত বস্তু আছে সবকিছুকে কি করে বলতো, নিচের দিকে টানে, পৃষ্ঠের দিকে টানে। এই যে পৃষ্ঠের দিকে যে টানা, সেটার কারণে কি হয়, কোন একটা বস্তু নিচের দিকে পড়ে যায়। এরপরে কি বলছে, তৌসিফ এবং জাইদের মধ্যকার আকর্ষণ বলের মান কত? তৌসিফ এবং জাইদের দেখো তোমার কি কি দেওয়া আছে, এদের তোমার দুইটার মান দেওয়া আছে, এবং তৌসিফ মনে করো এখানে দাঁড়ানো, তৌসিফের ওজন তোমার মনে করলা 35 কেজি, আর তার থেকে এই যে দেখো তৌসিফ হতে 20 মিটার দূরে, তার মানে তৌসিফের থেকে জাইদের দূরত্ব হচ্ছে 20 মিটার, এবং সেখানে জাইদ দাঁড়ায় আছে, এবং জাইদের ওজন হচ্ছে তোমার 40 কেজি। এখন তাহলে তোমার অভিকর্ষ মধ্যাকার আকর্ষণ বলের মান কত, এটা তো আমরা অবশ্যই বের করতে পারবো। তোমরা একটু আপুকে ক্যালকুলেশন করে বলো তো কি হবে। সূত্রটা আমরা জানি, সে অনুযায়ী আমরা জাস্ট বসিয়ে মানগুলা বের করব। দেখি কারা কারা পারে। কারো কি বের হয়েছে অ্যান্সারটা এখনো? এফ সমান সমান জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এম এর মান কত, 35, এটা হচ্ছে 40, আর ডি হচ্ছে তোমার 20 এর হোল স্কোয়ার। করলে আমরা দেখি কত আসে। 35 ইন্টু 40 1400, সেটাকে আমরা ভাগ দিব
20 হোল স্কোয়ারের সাথে, এবং অ্যান্সার কত হচ্ছে 3.5 নিউটন। একক অবশ্যই লিখতে হবে, একক ছাড়া কখনোই মান হবে না। ইয়েস, 3.5 জি। ওকে, পৃথিবী পৃষ্ঠে এবং চাঁদে আমটির ওজনের কোনো তারতম্য ঘটবে কি? অবশ্যই তারতম্য ঘটবে। পৃথিবীতে তুমি যদি চিন্তা করো এই প্রশ্নটাতে, পৃথিবী তুমি চিন্তা করলা ডাব্লিউ কি হচ্ছে 500, সেটাকে আমার কি করতে হবে বলো তো? আগে সেটাকে আমার কেজিতে নিতে হবে, কারণ আমরা এখানে যা কিছু হিসাব করব, একটা জিনিস মনে রাখবা, তোমার এককে কোন কোন জিনিসগুলো আছে সেটার ভিত্তিতে তোমার ওভাবে কনভার্ট করে নিতে হবে। আমরা যখন এফ এর বা সূত্রের যে কোনো সূত্র ব্যবহার করি, আমরা ভরটাকে সবসময় কেজিতে নিই, ঠিক আছে? কেজিতে নেই। তো কি করতে হবে, আমার এখানে 500 গ্রাম যদি দেওয়া থাকে, সেই 500 গ্রামকে আমি কেজিতে নিব। কিভাবে করব? এটাকে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে আসে 0.5 কেজি। এভাবে বানিয়ে নিতে হবে, তারপর তুমি সূত্র অনুযায়ী ওভাবে সেটাকে বসাবা, ঠিক আছে? কি হবে আমরা একটু দেখি। পৃথিবীতে তাহলে কত হবে? পৃথিবীতে W1 0. এটা কিন্তু 0.5 এর সাথে তুমি 9.8, কারণ পৃথিবীতে তো সেটাই হয়, 9.8কে গুণ করলে কত আসে দেখি, 0.5 ইন্টু 9.8, সেটা আসে 4.9। আচ্ছা, বাংলিশ হয়ে যাচ্ছে নাকি? 4.9 নিউটন গেল। এবার আসি চাঁদে। চাঁদে কি জানছি আমরা বলো তো? অভিকর্ষজ ত্বরণ কি হয়ে যায়? 1/6 অংশ হয়ে যায় না? তাহলে 9.8কে 6 দিয়ে তুমি কি করবা? ভাগ দিবা। কত আসে? 1.163 এটা আসলো। তারপর তুমি যদি এটার ওজন বের করতে চাও কি হবে? এই যে এটার সাথে যে ওজনটা তুমি পাইছো 0.5, এটাকে গুণ করে দাও, 0.816। দেখো তো কমে গেল না? বুঝতে পারছো অঙ্কটা? 500 জি না বাবা, এটা হচ্ছে 500 গ্রাম। ইংলিশে লিখে দিয়েছি, আচ্ছা বাংলায় লিখি, দাঁড়াও। 500 গ্রামকে আমি কেজিতে নিয়ে নিছি। প্রথম কাজটা হবে, আপু শুরুতেই বলছি, তোমার সূত্রে যে এককগুলা দেওয়া সে অনুযায়ী তোমার আগে সেগুলোকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার জন্য আমার কি করতে হবে? আমি যখন বলের সূত্রটা করি, আমরা জানি ভরগুলা সবসময় কেজিতে হিসাব করা হয়। এখন এই কেজিতে হিসাব করার জন্য কি করব? আমার এখানে আছে 500 গ্রাম, তাহলে 500 গ্রামকে আমি কি করব? প্রথমে কেজিতে নিব। কেজিতে ভাগ নেওয়ার জন্য আমার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে সেটা যখন কেজিতে গেল, এরপর কি আমরা ওজনের সূত্র জানি না, W = mg। আর পৃথিবীতে আমরা জানি অভিকর্ষজ ত্বরণের মান 9.8। তাই কি করব? যে ওজনটা বের হলো তার সাথে 9.8কে গুণ দিয়ে আমরা একটা ওজন বের করব। আর এই পাশেও ঠিক একইভাবে আমাদের অভিকর্ষজ ত্বরণের মানটা বের করতে হবে চাঁদের ক্ষেত্রে, কারণ চাঁদে কি হয় বলো তো? পৃথিবীর 1/6 অংশ হয়ে যায়। তো সেই অনুযায়ী ভাগ দিয়ে মানটা বের করতে হবে, তারপর সেটাকে ওজন দিয়ে মানে ভর দিয়ে গুণ করে ওজনটা বের করে কম্পেয়ার করতে হবে যে তারতম্য হচ্ছে কিনা। তো আমরা অবশ্যই তারতম্য দেখতে পাচ্ছি। কেজিতে করে নিতে হবে তোমার, ঠিক আছে? সবসময় চেষ্টা করবে এগুলাকে একটু কেজিতে নিয়ে যাওয়া। বুঝতে পারছো অঙ্কটা? কেন আপু এখানে চাঁদের ক্ষেত্রে এই যে W2 যখন আপু বের করলাম, এইটুকু ছিল অংশ ছিল মূলত তোমার চাঁদের। কেন আপু এই কাজটা করছি? কারণ হচ্ছে আমরা কি জানি, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ সেটা যখন তুমি চাঁদে নিয়ে যাচ্ছ 1/6 অংশ হয়ে যায়। তার জন্য আমরা কি করছি? পুরাটাকে 6 দিয়ে ভাগ দিয়ে জির মানটা বের করছি। তারপর ওই মানটাকে আমরা আগে যেভাবে যে ভরটা বের করছি সেটা দিয়ে গুণ করে ওজনটা বের করছি। তারতম্য মানে পার্থক্য, ঠিক আছে? ওকে, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা দেওয়া, বিকালবেলা হালকা ব্যায়াম করার জন্য রাফিদ তার বিল্ডিং এর ছাদে উঠে সে ছাদে 250 গ্রাম ভরের একটি পরিত্যক্ত টিনের অংশ দেখতে পায়, সেটিকে মাটিতে ফেলে দেয়। এরপর ব্যায়াম করার ফাঁকে সে ছাদ থেকে একটি ইট মাটিতে ফেলে দেয়। ইটের উপর পৃথিবীর প্রযুক্ত বলের মান দেখো, একটা দেয়া আছে,
ভর কাকে বলে? ওই যে অণুপরমাণুর মধ্যে যে সাবরিন সুলতানা, বাবা এখানে আমি কোন সূত্র ব্যবহার করছি একটু দেখেন তো। এখানে আমি ব্যবহার করছি W সমান সমান mg। এখানে আমি কোনো ক্যাপিটাল জি সূত্র ব্যবহার করছি? এখানে তো আমি স্মল জি সূত্র ব্যবহার করছি। ক্যাপিটাল জি আমরা কোথায় ব্যবহার করি? যখন আমরা নিউটনের মহাকর্ষীয় বলের সূত্র লিখি, F সমান সমান G m1 m2 d স্কয়ার। সেই ক্ষেত্রে এখানে আমি ওজন নিয়ে চিন্তা করতেছি, এখানে আমার ওসব জিনিস আসবে না। ওকে, ইটটির ভর নির্ণয় করো। নিউটন দেয়া আছে, তাহলে আমার কি করতে হবে? এই চ্যাপ্টারটা তো মোটেও কঠিন না রে বাবা, সহজ একটা চ্যাপ্টার। একটু ঠান্ডা মাথায় পড়ো তাহলেই পারবা। কি বলা হয়েছে? যে লিফট উপরে ওঠার সময় ভারী অনুভব করে কেন? এই যে আরেকটা জি আমাদের সাথে, আরেকটা ত্বরণ আমাদের সাথে যুক্ত হয়। তারপর আসি, ইটটির ভর নির্ণয় করো। কি কি দেওয়া আছে আমার দেখো তো। সে ছাদে এত ভরের একটা, কি বলা হচ্ছে, সে ছাদে 250 গ্রাম ভরের একটি পরিত্যক্ত টিনের অংশ দেখতে পেয়ে সেটিকে মাটিতে ফেলে দিল। টিনের অংশ, প্রথমে কিন্তু এইটা দেখে আবার ভেবো না ইটের সাথে এটা সম্পর্কিত। দেখো, সে ছাদে 250 গ্রাম ভরের একটি পরিত্যক্ত টিনের অংশ দেখতে পায়, সেটিকে মাটিতে ফেলে দেয়। এরপর ব্যায়াম করার ফাঁকে সে ছাদের থেকে একটি ইট মাটিতে ফেলে দেয় এবং তার প্রযুক্ত বল, তার মানে কি W দেওয়া আছে এবং তুমি W দেওয়া আছে 24.5, তুমি G জানো 9.8, তাহলে W সমান সমান mg দিয়ে তুমি m বের করতে পারবা কি পারবা না বলো তো? এই সূত্রটা কি অ্যাপ্লিকেবল হবে কি হবে না, এটা একটু আপুকে জানাও তো, দেখি কারা কারা পারে। টু 2.5, ওকে ঠিক আছে, 2.5 কেজি। শেষ। রাফিদের ফেলা বস্তু দুটি একই সাথে মাটিতে পড়বে কি না? একই সাথে পড়বে না। একই সাথে পড়ার কনসেপ্টটা হচ্ছে যে তোমার দুইটা বস্তুকে এমন অংশ থেকে পড়তে হবে যে রুমটাতে কোনো প্রকার বায়ু নেই। এখন বায়ুশূন্য স্থান তো আমাদের কোথাও নেই, ঠিক আছে? এমন কোনো স্থান পাবা না যেখানে তোমার বস্তুটার কোনো মানে কি ওয়েট নাই, এরকম কোনো মানে বায়ু নাই, এরকম কোনো জায়গাকে আমরা পাবো? কখনোই পাবো না। তাই কি হবে, যখন তুমি ইট এবং টিনটাকে ফেলবে সে, তারা কি হবে বলো তো? ইটটা আগে পড়বে, কারণ ইটের ওজনটা টিনের থেকে তুলনামূলকভাবে কি বেশি, ইটটা তাই সবার আগে পড়বে। হ্যাঁ বাবা, প্রযুক্ত বলের মান নিউটন, ভরের একক কেজি, দূরত্বের একক মিটার, ঠিক আছে? ওকে, এরপরে জি এর একক কি দেখি, এটা কারা কারা বলতে পারে? জি এর একক কি এটা আমাকে বলতে হবে, দেখি। অনেকবার আপু লিখে ফেলছি। জি এর একক কি? বলেন বলেন। 2.5 কিভাবে হলো? আয় হায়, W সমান সমান mg, m এর মান দেওয়া আছে বাবা। এই দেখেন, আপনার m এর মান বের করতে হবে, W এর মান দেওয়া আছে 24.5, আর g এর মানটা তো আমরা জানি পৃথিবীতে 9.8, জাস্ট ভাগ দিবেন। এ W সমান সমান mg, ওজন বল সেম কথা। বল যেমন আকর্ষণ করে কেন? তোমার ওজন আছে দেখে আকর্ষণ করে। এই কনসেপ্টটা আমি তোমাদের যখন ক্লাস করাই তখনও বলে ফেলছি যে সবসময় মনে রাখবা বলের সাথে ওজন খুব ইন্টারকানেক্টেড। ওজন আর বল ওতপ্রোতভাবে জড়িত। ওজনটার কারণে বস্তুটা নিচে পড়ে, বলটাও আকর্ষিত হয়ে নিচেই পড়ে, ঠিক আছে? ওই তো, সাব্বাস, সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। ওকে, তারপরে কি? যে বর্তনীর রোধ 2 ওহম বলতে কি বোঝানো হয়? যে কোনো একটা, এটা চ্যাপ্টারটা আমরা আরেকবার পড়বো, তখন আমরা এটা বুঝে ফেলবো। চাঁদে বস্তুটির ওজন নির্ণয় করো। দেখো, বস্তুর এখানে মান দেওয়া আছে 50, তাহলে প্রথম কাজ কি হবে বলো তো? এটাকে একটু ভাগ করে নিলে ভালো না? 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে যাও। কেজি। আর কি বলা আছে বলো তো? আমরা আরেকটা কি জানি? চাঁদ এবং পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মান কিভাবে চেঞ্জ হয়? পৃথিবীতে 9.8 বা 9.8, বাংলাতেই লিখি।
9.8। তাহলে তুমি কি জানো, চাঁদে এটা কি হয়ে যাবে, এটার 6 অংশ হয়ে যাবে। তখন তুমি কি করবা, এটাকে ভাগ দিবা। 9.8 কে তুমি 6 দিয়ে ভাগ যদি দাও, সেক্ষেত্রে আসে 1.63। এটা আমরা একটু আগেই জানি। তাহলে চাঁদে পৃথিবীর ওজনটা, চাঁদে বস্তুর ওজনটা কি হবে, ভরকে তুমি এই ত্বরণটা দিয়ে গুণ করবা। আগেরটার মতোই 0, 8, 1, বাংলিশ হয়ে যাচ্ছে সবকিছু, বাবারে বাবা। 0.0816। বুঝতে পারছি অঙ্কটা? তোমার যে ভরটা দেওয়া আছে সেটাকে তুমি কি করবা, সেটাকে তুমি সুন্দর মতো আগে কেজিতে হিসাব করবা, 1000 দিয়ে ভাগ করে সেটাকে কেজিতে নিবা। তারপরে কি বলেন তো, একটা কনসেপ্ট আপু চিৎকার করে করে এতক্ষণ পড়ায় ফেলছি, যারা ক্লাস করেন নাই তাদের মাথায়ও ঢুকবে না, স্বাভাবিক। যারা ক্লাস করতেছেন তারা অলরেডি বুঝে গেছেন যে পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণের মান থাকে সেটা চাঁদে নিয়ে গেলে 1/6 অংশ হয়ে যায়। তার মানে কি, আমার পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণটা আছে সেটাকে আমি 6 দিয়ে ভাগ দিয়ে চাঁদে যে অভিকর্ষজ ত্বরণ সেই মানটা বের করলাম। বের করার পর কি আমরা ওজন বা বলের মানে কি ব্যবহার করি, W = mg, সে অনুযায়ী বের করে ফেললাম। এই যে এই মাত্র পেয়ে গেলাম ভর, আর এই ক্ষেত্রে এই যে ত্বরণ গুণ করলাম, গুণ করলে আমার বের হয়ে গেল আমার কতটুকু ওজন সেখানে ছিল। বুঝতে পারছি? ওকে, অনেকেই ক্লাস করতেছে দেখতেছি, খুব পারফেক্টলি কারেক্ট অ্যান্সার দিচ্ছে। যেমন আমি দেখতে পাচ্ছি রুমাকে সে সুন্দর মতো কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে। সাবরিনা বলছে জি আপু বুঝতে পারছি। ওকে, সিয়াম দেখো প্রশ্নটা ভালো করে পড়ো কি বলছে। চিত্রে বি বস্তুটি চাঁদে ওজন নির্ণয় করো। বি বস্তুটার ওজন দেওয়া 50, একক কি গ্রাম। আমরা গ্রামে হিসাবটা করব না, আমরা কেজিতে নিব। প্রথম কাজ হবে কেজিতে নিলাম। এরপরে আমাকে কি বলছে, বস্তুটাকে চাঁদে সরি আমাদের ওখানে একটা সুন্দর প্রশ্ন বা লাইন বইতে সবসময় লেখা যে পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণ সেটা যখন চাঁদে যায় সেটা 1/6 অংশ হয়ে যায়। এর জন্য আমরা কি করছি, যেই ত্বরণটা পাচ্ছি সেটাকে 6 দিয়ে ভাগ করে মানটা বের করছি। আর W এর মান তো আমরা আগেই জানি, W = mg। m বের করে ফেলছি যেটাকে কেজিতে নিয়ে, আর জিও আমি বের করে ফেলছি যেটাকে 6 দিয়ে ভাগ করে। কারণ অভিকর্ষজ ত্বরণের মান যখন চাঁদে যায় সেটা অর্ধেক হয়ে যায়, মানে 6 হয়ে যায়, 6 গুণ কমে যায়। তো সেই 6 গুণ কমাটা বের করে জাস্ট গুণ করে বের করে ফেলছি। এরপরে কি বলছে, এর x এবং y বিন্দুতে বি বস্তুটির ওজন ভিন্নতম কেন। দেখো y আছে তোমার বিষুবীয় অঞ্চলে, x আছে মেরু অঞ্চলে। তাহলে আমরা জানি আগে থেকেই, একটু আগে আপু বুঝাইছি যে আর এর কাহিনীটা কি হচ্ছে। আর বা ডিস্টেন্সটা তোমার বিষুবীয় অঞ্চলে অনেক বেশি থাকে, তাই কি হয়, তার জির মানটা তুলনামূলকভাবে কমে যায়। আর মেরু অঞ্চলে ডির মানটা তোমার তুলনামূলকভাবে কম থাকে, তাই জির মানটাও বেশি থাকে। সিম্পল। এরপরে কি বলছে, 735 নিউটন ওজনের মিস্টার এক্স একতলা ভবনের ছাদ থেকে হঠাৎ পড়ে গিয়ে চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। চেম্বারে ওঠানামার জন্য তাকে লিফট ব্যবহার করতে হয়। তো লিফট দিয়ে ওঠার সময় তিনি ভারী অনুভব করেন। প্রথমে আসি যে কি বলা আছে, মিস্টার এক্স এর ভর নির্ণয় করো। ভেরি সিম্পল, একটু আগে যা করলাম সেটাই। তোমার নিউটন দেওয়া আছে, তুমি জি জানো 9.8, জাস্ট W = mg সূত্রতে বসায় m এর মান কত সেটা জাস্ট বের করলেই গ নাম্বার শেষ। খ নাম্বারে কি বলছে, ঘটনা দুটির কারণ বিশ্লেষণ করো। সে লিফট দিয়ে উঠানামা করতেছে। আপু কি বলছি, লিফট দিয়ে তুমি যখন উপরে উঠো, লিফট দিয়ে তুমি যখন উপরে উঠছো তোমার তো একটা নিজের ওজন আছে। ওজন থাকা মানে কি, তোমার নিজের একটা ত্বরণ আছে, এবং লিফট যে উপরে উঠতেছে তারও একটা ত্বরণ আছে। এই দুইটা ত্বরণ মিলে ভাই ভাই মিলে তোমার ওজনটাকে অনেক অনেক বাড়ায় দেয়। এই কারণে লিফট দিয়ে তুমি যখন উপরে উঠো অনেক ওজন, মানে নিজেকে অনেক ভারী মনে করো। কিন্তু যখন তুমি নিচ থেকে উপরে নামতেছো কি হচ্ছে বলো তো, তোমার একটা ত্বরণ ডিলেট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে আর নিচে নামবে না। সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা ত্বরণ নিয়ে তুমি নিচে নামো, এবং সেই কারণে কিছুটা হালকা মনে হয়। বুঝতে পারছি? ওকে, এই ছিল তোমার আগের চ্যাপ্টার। এখন আমরা একটু অধ্যায় 9 নিয়ে পড়াশোনা করব, যেটা হচ্ছে বর্তনী এবং চলতরি। তোমরা আমাকে একটু বলো তো, আচ্ছা আপু আপনার নাম কি? এতক্ষণ পর। আমার নাম হচ্ছে প্রাপ্তি।
সিয়াম, একদম ঠিক। গ নাম্বারটা ঠিক আগেরটার মতনই, তুমি আমরা যেভাবে বের করলাম ওটাকে কেজিতে হিসাব করে জাস্ট ডিটার মানটা তো আমরা জানি 9.8 পৃথিবী পৃষ্ঠে, সেই অনুযায়ী জাস্ট গুণ করে বা ভাগ করে আমরা বের করে ফেললাম। ওকে, এই চ্যাপ্টারে দেখি তড়িৎ প্রবাহের একক কি। তড়িৎ প্রবাহের একক আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। কোনটার কি একক? যেমন বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। তারপর রোধের একক কি? ওহম। এই জিনিসগুলো, এই তিনটা কনসেপ্ট খুব ভালো করে মনে রাখবা। প্রবাহ বললে অ্যাম্পিয়ার, বিভব বললে ভোল্ট, রোধ বললে ওহম। ওকে, বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? 50 বার। সিম্পল। এসি প্রবাহ কি? দেখো, এসি আর ডিসি। এসি শব্দটার মানেই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তার মানে কি? সে বহু দিকে যাবে। আর ডিসি মানে কি? ডিরেক্ট। তার মানে সে শুধুমাত্র একদিকেই যায়। তো কি বলছে? নির্দিষ্ট সময় পরপর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন হয়। অ্যাবসলিউটলি কারেক্ট, এসি কারেন্ট। তারপরে এটি সাশ্রয়ী উৎস হলো ব্যাটারি। ব্যাটারি হবে না, ব্যাটারিতে সবসময় শক্তি সঞ্চিত থাকে এবং এটাতে ডিসি কাজ করে, মানে ডিরেক্ট কাজ করবে, এদিক ওদিক কাজ করবে না। তাহলে তো ভালোই হতো, একটা ব্যাটারি দিয়ে চতুর্দিকে আমার কারেন্ট চলে যেত। সেটা কিন্তু হয় না, একটা যন্ত্রতে একটাই ব্যাটারি ব্যবহার করি, সেটাই কাজ করে, সেটা ডিসি, নট এসি। কারেক্ট অ্যান্সার কি হবে? 1 এবং 2। এরপরে আসি হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহের বেলায় প্রযোজ্য। তড়িৎ প্রবাহের দিক অপরিবর্তিত থাকে, উৎপন্ন এবং সরবরাহ করা সহজ এবং সাশ্রয়ী। অবশ্যই অপরিবর্তিত থাকে না, এটা হচ্ছে উৎপন্ন এবং সরবরাহ করা সহজ এবং সেটা খুবই সাশ্রয়ী। দিক তো তোমার পরিবর্তন হয়, পর্যায়বৃত্ত মানে কি? দিক পরিবর্তন হতে 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 যাবে, এটা অপরিবর্তিত না। এরপর উদ্দীপকের তড়িৎ প্রবাহটি বাংলাদেশে কতবার করে বলো? প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে? এটার কারেক্ট অ্যান্সার দাও তো তোমরা। একটু আগে আপু সলভ করছি, একটু জাস্ট ঘুরানো এটা। কি হবে? 50 বার। আচ্ছা, এসি এবং ডিসি নিয়ে এখনো প্রবলেম? ক্লাসের মাঝে কোথায় ছিলেন? হ্যাঁ, একটু আগেই বুঝাইছি। এসি শব্দটার মানে অল্টারনেটিং কারেন্ট, বহু দিকে যায়, দিক পরিবর্তন করে, এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। কিন্তু ডিসি কি? ডিরেক্ট কারেন্ট, একদিকে যাবে। ঠিক আছে? ওকে, উদ্দীপকের তড়িৎ প্রবাহটি বিশ্বের সব দেশে জনপ্রিয়। কারণটা কি? উৎপাদন এবং ব্যবহার করা কি সহজ? এই প্রবাহের উৎস ডায়নামো বা জেনারেটর। এটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে। অবশ্যই তিনটাই কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটা দিক পরিবর্তন করেই তো। বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক কি? আপু একটু আগেই বলছি, ভোল্ট। বিভব পার্থক্যের একক কোনটি? ভোল্ট। রোধের একক কি? ওহম। আচ্ছা, ওহম কিসের একক? রোধের একক। দেখো, প্রশ্নগুলা কিন্তু এমন ভাবে দেওয়া হয়েছে যেন তোমরা বুঝো, এরকম ভাবে প্রশ্নগুলো আসবে। তোমাদের বইয়ের এক একটা চ্যাপ্টার খুবই ছোট, তো ছোট চ্যাপ্টারগুলো থেকে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে, কিন্তু একটু জাস্ট ঘুরানো দেওয়া হবে। কোন একটা জিনিস যদি হয় এবিসিডি, এই প্রশ্নটাকে একটু ঘুরায় লিখবে ডিসিবিএ, এভাবেই প্রশ্নগুলো আসবে, তাই এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, একটা ম্যাথ চলে আসছে, দেখি ম্যাথটা করি। আসো, আমরা একটা সূত্র শিখছি, ওহমের সূত্র। সেটা কি? আই সমান সমান ভি আর নাকি ভি ডিভাইডেড বাই আর? দেখি বলেন তো এটার কারেক্ট অ্যান্সার। আপু ঠিক লিখছি নাকি বে ঠিক লিখছি? দেখি কারা কারা বলতে পারে। এটাকে আপু ঠিক লিখছি নাকি ভুল লিখছি? বলেন দেখি। ঠিক, ওকে, ভেরি গুড। ভি কি দেওয়া আছে? 20। আর আমার দেয়া নাই, কিন্তু আই এর মান দেওয়া আছে আমার এখানে 5। তাহলে আমার আর সমান সমান কি হবে? ভি ডিভাইডেড বাই আই। জাস্ট পরিবর্তন করতেছি, পরিবর্তনটা একটু দেখাই তোমাদেরকে। অনেকেই জায়গাগুলোতে অনেক কনফিউজড হয়ে যাও, তো আমি একটু দেখাই দিই কি হয় জিনিসটা। তোমাকে যদি বলা হয় আর বের করতে, কি করবা? তুমি প্রথমে আরটাকে এই আয়ের পাশে নিয়ে যাও, যেহেতু আর আরই জিনিস সবসময় গুণ হয়।
ঠিক আছে, স্থান পরিবর্তন করলে গুণ। যদি কোনো কিছু ভাগ অবস্থায় থাকে, মনে করো এই পাশে সে ভাগ অবস্থায় আছে, যদি সে ডান দিক থেকে বাঁ দিকে যেতে চায় কি হবে বলো তো, সে গুণ হয়ে যাবে। এটা তো আমরা জানি, অবস্থান পরিবর্তন করলে তার মূলত চিহ্নটা পরিবর্তন হয়। যদি সে এই দিকে মাইনাস আকারে থাকে, সে যদি এই পাশে আসতে চায় সে প্লাস হয়ে যাবে। একইভাবে সে যদি এই পাশে ভাগ আকারে থাকে, সে যদি এই পাশে আসতে চায় সে হয়ে যাবে গুণ। এই কনসেপ্টগুলো খুবই ছোট ছোট মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, আই এর সাথে আর চলে আসবে, বিটা এই পাশে। এখন আমাকে বলছে আর এর ভ্যালু বের করতে, তাহলে আমার শুধু এই পাশে আর কে রাখবো, এই পাশে আমি আই কে নিয়ে যাব। এখন মান বসাবো, বি সমান সমান 20, আই সমান সমান 5, হয়ে যাবে 4। কারেক্ট অ্যান্সার বি, 4 ওহম। ওকে, বাসা বাড়িতে এই যে বর্তনীটা, এই বর্তনীটা কি, এটা হচ্ছে শ্রেণী সংযোগ নাকি? শ্রেণী তো সবকিছু একই লাইনে। সুবিধাজনক এটি অনুক্রম সংযোগ বন্ধনী, সকল অংশে একই পরিমাণে প্রবাহিত হয়। 2 এবং 3 ভালো, কারণ এটা কখনোই বাসা বাড়িতে অধিক সুবিধাজনক হবে না। শ্রেণী সংযোগ বর্তনী মানে যেগুলো একই লাইনে যুক্ত থাকে, মনে করো এটা এটা এরকম একই লাইনে যুক্ত, দেখো এই যে আমার হাতের আঙ্গুলের মতো এইভাবে তারা যুক্ত থাকে, এবং এটাকে আমরা কি বলি, শ্রেণী সংযোগ। এই শ্রেণী সংযোগের মধ্য দিয়ে একই হয়। এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় পুরাটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু সমান্তরালে কিন্তু আবার সেই জিনিসটা ঘটে না। ঠিক আছে, এর জন্য আমাদের বাসা বাড়িতে দেখা যাবে যদি আমরা শ্রেণী ব্যবহার করি, একটা কিছু নষ্ট হয়ে গেল, মনে করো এই লাইটটা নষ্ট হয়ে গেল, তাহলে পুরা বাসাতেই ইলেকট্রিসিটি থাকবে না, কারণ ওখানে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়। একটা নষ্ট মানে পুরাটাই নষ্ট। কিন্তু সমান্তরাল ব্যবহার সুবিধাজনক কেন, কারণ সেখানে আলাদা আলাদা তড়িৎ প্রবাহিত হয়। একটা যদি নষ্ট হয়ে যায় তাও তড়িৎ প্রবাহটা চলবে, কিন্তু শ্রেণীতে কি হয়, একটা নষ্ট মানে পুরাটাই খেল খতম। ঠিক আছে, ওকে। অ্যামিটারের ধনাত্মক প্রান্তটি কোন রঙের হয়? লাল, লাল, লাল। মনে রাখবা, অ্যামিটারের ধনাত্মক মানে প্লাস অংশটা লাল রঙের হবে। ওকে, এরপরে আসি হচ্ছে কোন যন্ত্রের সাহায্যে বর্তনী 2 বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করা হয়, সেটা হচ্ছে ভোল্টমিটার। এরপরে ফিউজ কি দ্বারা তৈরি হয়, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কতগুলাতে চলে আসছে, এটা একটু ভালো করে পড়বা। সেটা হচ্ছে টিন এবং সীসা দ্বারা ফিউজ। ফিউজ জিনিসটা কি? ফিউজ জিনিসটা এমন একটা জিনিস যেটা নিজে নষ্ট হয়ে বাকি অংশগুলোকে রক্ষা করে, মানে নিজেকে সে স্যাক্রিফাইস করে দেয়, নিজেকে সে বিলিয়ে দেয় যেন বাকি সব কিছু ঠিকঠাক ভাবে থাকে। সেটাকে আমরা কি বলি, ফিউজ বলে থাকি। ঠিক আছে, ওকে। বৈদ্যুতিক কেটলির জন্য কোন মানের ফিউজটি, এই যে কোনটার জন্য কোন মান, টিভিতে কোনটা, কেটলিতে কোনটা, এগুলা খুব ভালো করে পড়বা, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনটায় কত পরিমাণ তুমি ফিউজ ব্যবহার করতেছো, যেমন কেটলিতে আমরা 15 অ্যাম্পিয়ার ব্যবহার করে থাকি। পাখা চালানোর জন্য আমরা 5 অ্যাম্পিয়ার ব্যবহার করি, টিভির জন্য আমরা 5 অ্যাম্পিয়ারই ব্যবহার করি। তাহলে টিভি এবং আরেকটা কি ছিল, কেটলি না সরি টিভি এবং আরেকটা ছিল আমাদের পাখা। টিভি এবং পাখাতে 5, কেটলিতে 15 হয়ে যায়। ওকে, এরপরে হচ্ছে প্রেসার কুকারে রান্না করলে শতভাগ কত ভাগ বিদ্যুৎ সাশ্রয় হয়? 25 ভাগ, অনেক বেশি। এরপর আসি যে বিদ্যুতের কার্যকর ব্যবহার অপচয় রোধ করতে হলে জলবিদ্যুৎ ব্যবহারে সদ্দিঘী হতে হবে, প্রেসার কুকার ব্যবহার করতে হবে, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে তোমার কি, আমাদের 2 এবং 3। জলবিদ্যুৎ না, বরঞ্চ 2 এবং 3, প্রেসার কুকার এবং আরেকটা যে আছে এনার্জি সেভিং বাল্ব, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে। কোন পরিবাহী রোধ 5 ওহম বলতে কি বোঝায়? তার মানে দুইটা যে প্রান্ত থাকে, তারের দুইটা প্রান্ত থাকে না, এদের বিভব পার্থক্যটা যদি 5 ভোল্ট হয় তাহলে তাদের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। ঠিক আছে, দুইটার পার্থক্য যদি 5 ভোল্ট হয় তাহলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগের মধ্যে পার্থক্য কি, এটার একটা এসএস নিতে পারো। কি কি সেটা আপু অলরেডি বলে ফেলছি, যে কোনটায় কি কি হয়। যেমন তোমরা যদি একটু তাকাও, শ্রেণী সংযোগে তড়িৎ যন্ত্র বা উপকরণ গুলো একটির পর অন্যটি পর্যায়ক্রমে সাজানো থাকে। সংযোগে সবগুলো তড়িৎ যন্ত্র একই তড়িৎ প্রবাহিত হয়। তারপর তড়িৎ যন্ত্রগুলোর বিভব পার্থক্য ভিন্ন হয়। এই দুইটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, যে শ্রেণীতে কি হচ্ছে আর বিভবে কি হচ্ছে, সমান্তরালে কি হচ্ছে। শ্রেণীতে তড়িৎ যন্ত্র একই তড়িৎ প্রবাহ, তার মানে সমপরিমাণ, আর তড়িৎ যন্ত্রগুলোর যে বিভব সেটাতে আবার কি হয়, পরিবর্তন হয়। সমান্তরাল তাহলে শ্রেণীতে কোনটা একই থাকে, কারেন্ট একই থাকবে বাট বিভব আলাদা থাকবে।
তার উল্টাটাই ঘটে সমান্তরালে। সমান্তরালে তড়িৎ প্রবাহ আলাদা থাকে কিন্তু তোমার বিভবটা একই থাকে। একটা মনে রাখলে আরেকটাই মনে থাকবে, ঠিক আছে? এবং একটি সুইচ দিয়ে সবগুলো বাতি জ্বালানো বা বন্ধ করতে হয়। প্রত্যেকটি বাতির জন্য সমান্তরালে কি থাকে? আলাদা আলাদা সুইচ থাকে। এরপরে একসাথে অনেকগুলো তড়িৎযন্ত্র চালনা করার জন্য এটা উপযোগী। যদি আমি অনেক কিছু একবারে চালাতে চাই সেটার জন্য শ্রেণী খুবই ভালো, কিন্তু সমান্তরাল সেই ক্ষেত্রে ভালো না। ওকে, এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করা হয় কেন? খুবই সিম্পল, এটা আমি বেশি দিন ধরে ব্যবহার করতে পারি, আমার কম বিদ্যুৎ অপচয় হয়, এইসব কারণে আমরা এটাকে ব্যবহার করি। বৈদ্যুতিক মিস্ত্রির পায়ে শুষ্ক জুতা কেন লাগানো থাকে? এটা তো তোমাদের জানা উচিত। দেখি বলো তো এটার মেইন কাহিনীটা কি, আপুকে একটু বলো। বলতে পারছি? প্লাস্টিকের মধ্য দিয়ে কখনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, এর জন্য প্লাস্টিকের জুতা ব্যবহার করা হয়। সিম্পল। আপু রোধের ক্ষেত্রে, আচ্ছা বাবা, রোধ মানে হচ্ছে বাধা। এই বাধাটা কোন দুইটা অংশে থাকে? দুইটা অংশে থাকে। দুইটা অংশের মধ্যে যে বিভব পার্থক্য যখন এত থাকবে তখনই তো তার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। এটার সাথে কি আমাদের রোধটা কানেক্টেড না? এই জিনিসটাই বলা হয়েছে। উন্নত সমাজ ব্যবস্থা বিদ্যুৎ ছাড়া ভাবা যায় না কেন? তুমি কোনো কাজই করতে পারবা না। তুমি এখন ক্লাস করতেছো বিদ্যুতের জন্য, তুমি সংবাদ দেখতেছো বিদ্যুতের জন্য। যদি বিদ্যুৎ না থাকে তোমার জীবন অচল, পুরো বিশ্ব অচল। ওকে, এবার আসি আমাদের সৃজনশীল প্রশ্নগুলোর দিকে। প্রথমে আসি রোধ কি? রোধ হচ্ছে কোন একটা কিছুর মধ্য দিয়ে যাওয়ার সময় সিম্পল ভাষায় যে বাধাটা অনুভূত হয় সেটাকে আমরা রোধ বলি। ফিউজ বলতে কি বোঝানো হয়? সিম্পল ভাষায় যেটা নিজে ক্ষতিগ্রস্ত হয়ে বাকি যন্ত্রগুলো বা বাল্ব, লাইট যা কিছু থাকে বর্তনী সেটাকে রক্ষা করার কাজটাই হচ্ছে ফিউজ। এবার আসি, 1 নং বর্তনীর কার্যকর রোধ 10 ওহম হলে উক্ত বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? 1 নাম্বার চিত্রের দিকে তাকায়। এটা হচ্ছে আমার 1 নাম্বার চিত্র, বুঝতেই পারতেছে এটা কি শ্রেণী। সবগুলা একই সিরিজে সাজানো, এরা শ্রেণী। কি বলা হয়েছে? তার 6 ভোল্ট দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 6, আর দেওয়া আছে 10। তাহলে আই সমান সমান কত হবে বলো তো? আই সমান সমান আমরা কি জানি? ভি আর। ভি বসাও 6, আর বসাও 10, ভাগ করো, প্রথমে 2 দিয়ে ভাগ করো, এটা 3, এটা 5, তারপর তুমি গুণ করো, কি হবে? দশমিক দিয়ে 0 বসাও 6, 0.6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 0.6 অ্যাম্পিয়ার। এখন প্রশ্ন আসি যে গৃহে, এটা তো গেল শ্রেণী, আর এখানে দেখো এক একটা আলাদা আলাদা লাইনে সাজানো, তার মানে কি এটা সমান্তরাল। তাহলে আমার বাসা বাড়িতে ব্যবহারের জন্য কোনটা উপযোগী হবে? আমার বাসা বাড়িতে ব্যবহারের জন্য অবশ্যই আমার যেই সমান্তরালটা দেওয়া সমান্তরালটা বেশি উপযোগী হবে। কেন? কারণ শ্রেণীতে এদের প্রত্যেকটার মধ্য দিয়ে সমপরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়। একটা নষ্ট হওয়া মানে পুরো বর্তনীটা আমার নষ্ট হয়ে যাবে, আমার পুরো বাসায় যে বিদ্যুতের যন্ত্রগুলো আছে সবগুলো চলাচল বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটাই মূলত তোমার এখানে বলতে হবে, লিখতে হবে কেন তোমার সমান্তরালটা উপযোগী। আপু রোদের ব্যবহার কেন? দেখো রাস্তায় স্পিড ব্রেকার কেন থাকে? গাড়ির চলাচলটা যেন একটা সীমিত আকারে হয়, তাই না? যদি এরকম সাই 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 করে চলে অ্যাক্সিডেন্ট, তো গাড়ি উল্টায় পাল্টায় পড়বে। রোদটা স্পিড ব্রেকারের মতোই কাজ করে। ঠিক আছে? আলম সাহেব বাড়িতে 2টি ফ্যান ও 2টি বাল্ব বর্তনীতে এমনভাবে সংযুক্ত করলে যে কোনো একটি বাল্ব নষ্ট হলে সমস্ত বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তাহলে সে কি লাগাইছে বলো তো? তার মানে তার ব্যবহৃত বর্তনীটা হচ্ছে শ্রেণী বর্তনী। তড়িৎ প্রবাহ কাকে বলে? যদি কোনো বস্তুর মধ্য দিয়ে সমপরিমাণ কি বিভব পার্থক্য, রোধ সবকিছু থাকা অবস্থায় যদি বিদ্যুৎ প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তড়িৎ প্রবাহ। 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝানো হয়? 5 অ্যাম্পিয়ার ফিউজ কি? যদি তড়িৎ প্রবাহটা যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয় ওই জন্য আমরা ফিউজটা ব্যবহার করে থাকি। এরপরে আসি বর্তনীতে, তার মানে কি তার সবকিছু কোন বর্তনীতে আছে? শ্রেণী বর্তনীতে। তাহলে আমরা একটা শ্রেণী বর্তনী চিত্র কি আঁকতে পারবো না? এভাবে 2টা বাল্ব, তারপর হচ্ছে এরকম ভাবে 2টা ফ্যান,
বা তুমি এখানে একটা গোলও দিয়ে দিতে পারো ফ্যান বোঝানোর জন্য, আর তারপর একটা বিভব তো অবশ্যই দিতে হবে, না হলে তো এটা কাজ করবে না। তাহলে কি বলা, কেন আমি শ্রেণী আঁকলাম, কারণ কি বলা আছে, দুইটি ফ্যান ও দুইটি বাল্ব বর্তনীতে এমনভাবে সংযুক্ত করলেন যে কোনো একটি বাল্ব নষ্ট হলে সমস্ত বর্তনীটাই নষ্ট হয়ে যায়। সমস্ত বর্তনীটাই নষ্ট হয়ে যায় কোন শ্রেণী বর্তনীতে, সেটা আমরা জানি শ্রেণীতেই নষ্ট হয়ে যায়। যদি একটা নষ্ট তার মানে সব কিছু নষ্ট। তাহলে কি করলেন, সে সবগুলাকে এভাবে শ্রেণীতে 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 বসায় যুক্ত করে দিচ্ছেন। এরপরে কি বলছে, বৈদ্যুতিক সরঞ্জামগুলো কিভাবে সংযুক্ত করলে উপরোক্ত সমস্যা হতো না, সেটাও আমরা জানি। যদি সে এইভাবে করে যুক্ত করত সবগুলাকে, এভাবে সে যদি যুক্ত করত তার মানে সমান্তরাল। শ্রেণী মানে এভাবে, সমান্তরাল মানে এইভাবে, একটার থেকে আরেকটার আলাদা 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 আলাদা। আর তোমার শ্রেণীতে কি হয়, এরকম একভাবে পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। বুঝতে পারছি? ওকে, এরপরে প্রশ্নটাতে আমরা চলে যাই, দেখি আমাদের এটা। হ্যাঁ, তিনটি বাল্ব যেটার তোমার রোধ দেওয়া আছে 60, 100 এবং 220, সেটাকে আমি শ্রেণী সংযোগে যুক্ত করলাম। আবার বাল্ব তিনটিকে সে প্রথমে একবার দেখো তার জীবনে কত কাজের অভাব, সে প্রথমে তিনটাকে এভাবে শ্রেণীতে যুক্ত করছে, খুব সুন্দর। এরপরে সে যে কাজটা করছে, এইভাবে আলাদা আলাদা করে সবগুলাকে যুক্ত করছে, শ্রেণী একবার সমান্তরাল। তাহলে তোমার কি বলছে, উপরের বর্ণিত বর্তনী দুইটি চিত্র আঁকো এবং অ্যামিটার এবং ভোল্টমিটারে সংযুক্ত করো। বাস, এখানে তুমি একটা অ্যামিটার দিয়ে দিবা, এই জায়গায় তো ভোল্টমিটার দেওয়াই আছে, শেষ। গৃহ বর্তনে উপরের বর্ণিত কোন সংযোগ গুরুত্বপূর্ণ, এটা এ, এটা বি, বলেন দেখি। আপু তো এতক্ষণ ধরে এই সৃজনশীল গুলাই প্র্যাকটিস করালাম, বলেন ঘরের এক উত্তর কি হবে, এ না বি, কোনটা উপযোগী হবে? বি 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 বি, ভেরি গুড, এই তো সেরা সেরা, জিনিয়াস জিনিয়াস, সবাই তোমরা জিনিয়াস। অবশ্যই সমান্তরাল, কারণ সমান্তরালে এমন না একটা নষ্ট হয়ে যাওয়া মানে পুরোটাই নষ্ট হয়ে যাওয়া, বরঞ্চ এখানে একটা নষ্ট হয়ে যাচ্ছে মানে আচ্ছা ঠিক আছে বাবা তুমি নষ্ট হয়ে গেছো, তুমি দূরে যেয়ে বসো, আমরা বাকিরা আমাদের মতো কাজ করতে থাকি। কিন্তু শ্রেণীতে এই যে যতগুলা জিনিস থাকে এদের মধ্যে এত বন্ধুত্ব, একজন শেষ হয়ে গেছে মানে সবাই শেষ হয়ে যায়। এরকম আমরা অনেকেই করি না, আমার ক্লাস করেনি, আমার ফ্রেন্ড হোমওয়ার্ক করেনি, আমার ফ্রেন্ড পড়ে না তো আমিও পড়বো না, আমার ফ্রেন্ডের সাথে আমি ডুববো পড়াশোনায়, তাই না? কিন্তু এরকম ঠিক না, তোমার পড়াশোনাটা তোমার মতো আগায় নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবার আসি 4 নাম্বার, আজকে শেষ সৃজনশীল প্রশ্ন, সেটা হচ্ছে সিরাজ মিয়া শীততাপ নিয়ন্ত্রিত একটি দালান নির্মাণ করে কয়েকটি অফিস, ব্যাংক, শপিং মল, অপর ফ্ল্যাটগুলো বসবাসের জন্য ভাড়া দিল। বাবারে বাবা, নিচ থেকে 9 তলা পর্যন্ত ওঠার জন্য লিফটের ব্যবস্থা সহ প্রত্যেক ফ্ল্যাটে সমান্তরাল সংযোগ বর্তনীতে বৈদ্যুতিক যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করলেন। প্রথম প্রশ্ন, পর্যায়বৃত্ত প্রবাহ কাকে বলে? আপু তোমার নাম কি? আমার নাম বিজ্ঞান আপু, আমার নাম প্রাপ্তি আপু, আমি এতবার করে বলছি সবাইকে। আচ্ছা, পর্যায়বৃত্ত প্রবাহ কি? যেটার দিক পরিবর্তিত হয়, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলে থাকি পর্যায়বৃত্ত প্রবাহ। তড়িৎ বর্তনীতে ফিউজের ব্যবহার, প্রত্যেকটা ক্ষয় ফিউজ, ফিউজ খুবই গুরুত্বপূর্ণ। ফিউজের কাজ বুঝছি, তার মানে সব বুঝছি। এরপরে কি, প্রত্যেক ফ্ল্যাটে বিদ্যুতের উক্ত সংযোগ দেওয়ার কারণ কি? কেন সে সমান্তরাল সংযোগ ব্যবহার করছিল? কমেন্টে লিখেন দেখি, ছোট্ট করে লিখেন আপুকে, দেখি কে কে বুঝতে পারছেন, দেখতে চাই। ফজলুল, গুড নাইট বলে চলে যাচ্ছ কেন? এটার উত্তর দিয়ে যাও, বলো সমান্তরাল কেন সে ব্যবহার করছিল? সাশ্রয়ী, শুধু সাশ্রয়ী না, আর একটু চিন্তা করি, সুবিধাজনক, এগুলো তো খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার হয়ে যাচ্ছে বাবা, একটু লজিক্যাল, একদম টু দ্য পয়েন্টে অ্যান্সার দিতে আমাদের জানতে হবে। যেমন তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা এরকম কথাবার্তা লিখবা না যে সমান্তরাল সুবিধাজনক, সমান্তরাল ভালো, এটা কোনো কথা হলো না, তোমার স্পেসিফিকলি বলতে হবে। আপু কি বলছি, সমান্তরালে যদি একটা নষ্ট হয়ে যাও বাকিগুলার মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয়, কারণ তাদের মধ্যে তড়িৎ প্রবাহ এক একটার জন্য এক এক রকম ভাবে চলে।
এই কথাগুলো বলতে হবে, ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিলে হবে না, লজিক্যাল কারেক্ট টু দ্য পয়েন্টে অ্যান্সার দেওয়া জানতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে হচ্ছে সিরাজ মিয়ার দালানে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বিদ্যুৎ অপচয় রোধে কি কি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে বলো? একটা হচ্ছে এনার্জি সেভিং বাল্ব, প্রেসার কুকার ব্যবহার করতে পারি আমরা, যেমন যখন প্রয়োজন তখনই ব্যবহার করব, বাকি সময়টাতে আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করব না। এভাবেই তো আমরা বিদ্যুৎটাকে সাশ্রয় করতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমাদের মনে হয় যে লাইট জ্বালাতে আমার হাতটুকু এভাবে নিয়ে লাইটের সুইচটা অফ করবো, এত কষ্ট করার কি দরকার, চলুক লাইটের মতো, আমার কি, এসব করলে হবে না, ঠিক আছে? কার্যকর ব্যবস্থাগুলা নিলেই ইনশাল্লাহ কি হয়ে যাবে, তার যে বিদ্যুতের যে প্রয়োজন মেটানো সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। তো তোমাদেরকে আজকে দুই যে চ্যাপ্টার করালাম এর মধ্যে প্রথম চ্যাপ্টার যেটা পৃথিবী ও মহাকর্ষ, সেখান থেকে তোমার মহাকর্ষ অভিকর্ষের মধ্যে পার্থক্য খুব ভালো করে পড়বা, নিউটনের সূত্রটা ভালো করে পড়বা, নিউটনের সূত্রের স্পেসিফিক যে পার্ট, গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এগুলার থেকে আপু এমসিকিউগুলো সলভ করিয়েছি, সেগুলো একটু বারবার করে দেখবে, নিজে একটু প্র্যাকটিস করবে, মান পরিবর্তন করে যেন পরীক্ষাতে আসলে তুমি লিখতে পারো। আর জির মানটা তোমার এমসিকিউতে আসতে পারে, যেটা হচ্ছে 6.7 × 10⁻⁻11 নিউটন মিটার পার সেন্টিমিটার স্কোয়ার। তো সেইভাবে আমাদের ওটাকে মনে রাখতে হবে। তারপরে হচ্ছে চাঁদ এবং পৃথিবীর যে পার্থক্য সেটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? চাঁদ এবং পৃথিবী কি হয়, চাঁদে একটা অভিকর্ষজ ত্বরণ 1/6 অংশ হয়ে যায়। কেন হয়ে যায় সেগুলাতে ম্যাথগুলা করে ফেলবেন, কারণ একটা পার্থক্য আসে। আর ডাব্লিউ সমান সমান এমজি, এটা একটু ভালো করে মনে রাখবেন, এবং সব কিছুর একক অনুযায়ী সেই অনুযায়ী সেটাকে কনভার্ট করতে হবে। যদি ভরটা গ্রামে থাকে সেটাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে যাবেন, তারপর অঙ্ক করবেন, এককগুলা ভালো করে শিখবেন, খাতায় লিখে লিখে পড়বেন। আর লিফটের কনসেপ্টটা তো আপু বলছি, যখন তুমি নিচ থেকে উপরে ওঠো দুইটা ত্বরণ যুক্ত হয় দেখে ভারী মনে হয়, যখন উপর থেকে নিচে আসতেছে একটা ত্বরণ ডিলেট হয়ে যায় দেখে তোমার কি হয়। আরিয়ানকে দেখছি খুব সুন্দর করে লিখতেছো, তোর জন্য একটা ক্ল্যাপ, যে খুব সুন্দর করে এতক্ষণ ধরে লিখছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে তোমাদের হচ্ছে তারপরে লিফট যখন উপর থেকে নিচে নামতেছে একটা ডিলেট হয়ে যায়, তো সেই কারণে আমাদের একটু হালকা মনে হয়। যখন সে সমবেগে যায় তখন শুধু আমাদের ত্বরণটাই আমরা ফিল করি, অপরিবর্তিত থাকে। এই হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ। বর্তনীদের ক্ষেত্রে তোমার শ্রেণী এবং সমান্তরাল বর্তনীর পার্থক্যটা শিখবা, সূত্রটা I=V/R সেটা ভালো মতো শিখবা, কোনটার জন্য কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়, যেমন বিভবের জন্য ভোল্ট, তড়িতের জন্য অ্যাম্পিয়ার, রোধের জন্য ওহম একক, এই জিনিসগুলা খুব ভালো করে পড়বা। আর বাসাবাড়ির জন্য অবশ্যই তোমার সমান্তরাল বর্তনী ভালো, কারণ সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ আলাদা আলাদা প্রবাহিত হয়, একটা নষ্ট হলে পুরো বর্তনীটাই নষ্ট হয়ে যায় না, কিন্তু শ্রেণীতে কিন্তু একই তড়িৎ প্রবাহিত হয়, একটা নষ্ট হওয়া মানে পুরোটাই নষ্ট হয়ে যাওয়া। এরপরে আসি হচ্ছে তোমাদের এসি এবং ডিসি। নামের অংশ থেকেই মনে রাখবো, এসি মানে অল্টারনেটিং কারেন্ট, যেটা বিভিন্ন দিকে প্রবাহিত হয়, আর ডিসি মানে ডিরেক্ট কারেন্ট, একদিকে প্রভাবিত হয়। এই জিনিসগুলা খুব ভালো করে পড়বা। অঙ্ক আপু যেগুলো আজকে ক্লাসে করালাম সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা তোমাদের লাস্টের যে দুইটা চ্যাপ্টার, মূলত 7 এবং 9, এই দুইটা চ্যাপ্টারে আর কোনো প্রবলেম হবে না। তো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং শরীরের যত্ন নাও। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি আজকের ক্লাসে তোমরা সবকিছুই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো, ঠিক আছে? না, আমি সবার কমেন্টই দেখছি, সবার কমেন্টই পড়েছি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে।